শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। যদু হে মাছ কিবা জবর তোমাগো জবর। সাঁজের দরটা জিগা দেখি কুবের। সাঁজের দর কি ছিল? আইস সাঁজে 4.5 5 আর 5.25 টাকা দরে মাছ বিকাইছে। কাল সাইরে নামবো। হালার মাছ ধইরা জুত নাই। একটু জিরাই গো আজান খুড়া। জিরানের লাইগা মরস কেন কদেহি? বাড়ি গিয়া সারাটা দিন জিরাইস। ল আর 2 খেপ দিয়া ল। তামুক লাগবো খুড়া, তামুক বিনা গায়ে সার লাগে না। আর শরীর খান আইজ বিশেষ ভালো নাই আজান খুড়া। শুনছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পদ্মা নদীর মাঝে। আজ শুনবেন প্রথম পর্ব। পদ্মায় ইলিশ মাছ ধরার মরশুম চলছে। দিন রাত কোনো সময় মাছ ধরার কামাই নেই। সন্ধ্যার সময় জাহাজ ঘাটে দাঁড়ালে দেখা যায় নদীর বুকে শয়ে শয়ে আলো যেন জোনাকির মতো ঘুরে বেড়াচ্ছে। ওগুলো সব জেলে নৌকোর আলো। শহরে গ্রামে রেল স্টেশনে শ্রান্ত মানুষ একসময় চোখ বুজে ঘুমিয়ে পড়ে। শেষ রাত্রে ভাঙা ভাঙা মেঘে ঢাকা আকাশে ক্ষীণ চাঁদ ওঠে, কিন্তু জেলে নৌকোর আলোগুলো তখনও নেভে না। নৌকোর খোল ভরে জমতে থাকে মৃত সাদা ইলিশ মাছ। লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে। মাছের নিষ্পলক চোখগুলোকে স্বচ্ছ নীলাভ মণির মতো দেখায়। কেতুপুর গ্রামের কুবের, ধনঞ্জয় আর গণেশ আজ মাছ ধরছিল দেবীগঞ্জের মাইল 1.5 উজানে। নৌকোটা ধনঞ্জয়ের সম্পত্তি, জালটাও তারই। প্রতি রাত্রে যত মাছ ধরা হয় তার অর্ধেক ভাগ ধনঞ্জয়ের, বাকি অর্ধেক কুবের আর গণেশের। নৌকো এবং জালের মালিক বলে ধনঞ্জয় আগাগোড়া শুধু নৌকোর হাল ধরে বসে থাকে। এক হাতের এক টুকরো কাপড়কে নেংটির মতো কোমরে জড়িয়ে জলে ভিজে না ঘুমিয়ে লণ্ঠনের মৃদু আলোয় কুবের ও গণেশ সারা রাত ধরে মাছ ধরে। কুবেরের শরীরটাও আজ ভালো নেই। তার স্ত্রী মালা তাকে বেরোতে বারণ করেছিল, কিন্তু শরীরের দিকে তাকানোর মতো সময় কুবেরের নেই। টাকার অভাবে অখিল সাহার পুকুরটা এবারও সে জমা নিতে পারেনি। সারাটা বছর তাকে পদ্মার মাছের উপরেই নির্ভর করে থাকতে হবে। যদিও পদ্মার মাছ ধরার উপযুক্ত জাল তার নেই। ধনঞ্জয় অথবা নড়াইলের যদুর সঙ্গে সমস্ত বছর তাকে এমনিভাবে 2 আনা 4 আনা ভাগে মজুরি খাটতে হয়। তাতে তার সংসার চলেও না। তবু উপার্জন যা হয় তাই ইলিশের মরশুমেই। এরপর বিপুলা পদ্মাও কৃপণ হয়ে যায়। এত বড় পদ্মার বুকে জীবিকা অর্জন করা তার মতো গরিব জেলের পক্ষে দুঃসাধ্য ব্যাপার। তাই শরীর থাক আর যাক, এই ইলিশের মরশুমে একটা রাত্রিও ঘরে বসে থাকলে কুবেরের চলে না। শরীরে জোর পাচ্ছিল না বলে অবশেষে ছইয়ের গায়ে আটকানো ছোট হুকোয় কড়া তামাক বের করে 1.5 বছর ধরে ব্যবহৃত পুরনো কলকেটাতে তামাক সাজল কুবের। নারকেল ছোবড়া গোল করে পাকিয়ে ছাউনির আড়ালে একটি মাত্র দেশলাইয়ের কাঠি খরচ করে সেটি ধরিয়ে ফেলল। ধনঞ্জয় হাত বাড়িয়ে বলল, দে কুবের, আমারে দে, ধরাই। লাও। দিলি কেন? আজকে যার রে কুবির, কাইপা মইরা গেলাম একরে। কুবের কিন্তু কিছু বলে না। আজ তার মেজাজটাও ভালো নেই। তবে জবাব না পাওয়া পর্যন্ত গণেশ একই কথা বলে যায়। এটাই স্বভাব তার। সে একটু বোকা ধরনের। কেউ অপমান করলেও বুঝতে পারে না, সে রেগেও যায় না। এমনকি দুঃখও তার হয় কিনা সন্দেহ।
তবে কুবেরের অত্যন্ত অনুগত সে। জীবনের ছোট বড় সকল ব্যাপারেই সে কুবেরের পরামর্শ নিয়ে চলে। বিপদে আপদে ছুটে আসে তারই কাছে। পুরে শেষ হওয়া পর্যন্ত তারা পালা করে তামাক টানতে থাকে। তারপর কলকের ছাই জলে ঝেড়ে ফেলে হুঁকো ছড়িয়ে টাঙিয়ে দেয়। এরপর আবার জাল নামিয়ে কুবের ও গণেশ বৈঠা ধরে বসে। নৌকো এখন অনেক দূর এগিয়ে এসেছে। কবির এখন গীত কথে গীত না তোর মাথা। বিস্তৃত পদ্মার বুকে কুবেরের গলায় গণেশের গান শুনতে ইচ্ছে করে, কিন্তু কুবেরের ধমক খেয়ে খানিকক্ষণ চুপ করে থেকে তারপর নিজেই গণেশ গান গাইতে শুরু করে। কুবেরের মতো অত ভালো গাইতে সে পারে না, কিন্তু তাতে কিছু এসে যায় না। পূব দিক লাল হয়ে ওঠা পর্যন্ত তারা জাল ফেলে বেড়ালো। তারপর রওনা হলো জাহাজ ঘাটের দিকে। সেখানে পৌঁছতে পৌঁছতে চারিদিক আলো হয়ে উঠল। জাহাজ ঘাটে নদীর তীরে নদীর জলে এখন জীবনের সাড়া পড়ে গেছে। সশব্দে নোঙর তুলে কোনো স্টিমার ছেড়ে যাচ্ছে, তো কোনো স্টিমার গিয়ে ভিড়ছে জেটিতে। কলকাতা থেকে মেল ট্রেনও এসে পড়েছে। ঘাটের ও স্টেশনের দোকানপাটও সমস্ত খোলা হয়েছে। অনেকে নদীর জলে স্নান করতে নেমেছে। মোটবাহী ও যাত্রীবাহী অসংখ্য ছোট বড় নৌকো ঘাটে ভিড় করে এসেছে। ঘাটের দুদিকে বহুদূর অবধি তীর ঘেঁষে কাদায় পোঁতা লগির সঙ্গে আরও কত নৌকো যে বাঁধা রয়েছে তার সংখ্যা গুণে শেষ করা যায় না। নদীর জলের স্রোতের সঙ্গে যেন পাল্লা দিয়ে সমান্তরালে জলে স্থলে বয়ে চলেছে অবিরাম জীবন প্রবাহ। মেছো নৌকোর ঘাটে ইতিমধ্যে অনেকগুলো নৌকো মাছ নিয়ে হাজির হয়েছে। দরাদরি কেনা বেচা সঙ্গে সঙ্গে চালানের ব্যবস্থা সবই চলছে দ্রুত লয়ে। এই ব্যস্ততা ও কোলাহল দেখলেই খুশি হয়ে ওঠে কুবের। গোটা রাতের পরিশ্রমের কথা ভুলে যায় সে। কিন্তু আজ যেন সে একেবারে ঝিমিয়ে পড়েছিল। শেষ রাত্রের দিকে শীত শীত করছিল, বোধহয় জ্বর এসেছে। চোখ দুটো তার ভয়ানক লাল। নেংটি ছেড়ে 3 হাতি ছোট ময়লা কাপড়খানি পরে তীরে উঠল কুবের। কাদার মধ্যেই একটা লোহার চেয়ার ও কাঠের টেবিল পেতে চালানবাবু কেদারনাথ মাছ গোনা দেখে খাতায় লিখে যাচ্ছে। পাশেই কাঠের প্যাকিং কেসে 1 সারি মাছ ও 1 পরত করে বরফ বিছিয়ে চালানের ব্যবস্থা হচ্ছে। 100 মাছ গোনা হওয়া মাত্র তার চাকরটা ছো মেরে চালানবাবুর চাঁদা হিসেবে 5টা মাছ মস্ত একটা কেরোসিন কাঠের বাক্সে ভরে ফেলছে। একটা ওয়াগনের আড়ালে দাঁড়িয়ে লম্বা শার্ট গায়ে বেঁটে ও মোটা একটা লোক অনেকক্ষণ ধরে কুবেরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল। কুবের তার দিকে চাইতেই সে হাতছানি দিয়ে ডাকল। কুবের খানিকক্ষণ নড়ল না, উদাসভাবে দাঁড়িয়ে থাকল। তারপর কাছে গিয়ে বলল, কি কইবেন কন? কি জানোস না? আরে মাছ লইয়ায়। আরে 3টা আনিস। মাছ তো লাই শীতল বাবু। নাই কি রে? রোজ আমারে মাছ দেওয়ানোর কথা না তোর? যা যা নিয়ে আয়গা। বড় দেখে আনিস। ও আইজ পারুম না শীতল বাবু। পারবি না? হাসান খুড়া সিধা মোর দিকে তাকায় রয়েছে, দেখো না। বাজার থেকে কিনা লগো আজ। ও কুবের, কুবের 3টে মাছ আজ তুই দে না বাপ। আমন করিস কেন? পয়সা নয় কয়টা বেশি লইস। দে না বাপ। তালি খানিক খাড়াও শীতল বাবু। কুবের ফিরে গিয়ে কাপড়টা ভালো করে গায়ে জড়িয়ে নৌকোয় বসল। চারিদিকে চেনা লোক কম নয়। চুপি চুপি মাছ নিয়ে তাকে তীরে উঠতে দেখলে নিশ্চয়ই সন্দেহ করবে। চারিদিকে নজর রেখে 3টে মাছ কুবের একসময় গায়ের কাপড়ের তলায় লুকিয়ে তীরে এসে উঠে শীতলের হাতে দেয়। মাছ কটা পেয়েই শীতল সেগুলো চটের থলির মধ্যে পুরে নিয়ে হাঁটা দেয় হন হন করে। কুবের চাপা গলায় বলে ওঠে, পয়সা 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 কাইল দিব কুবের।
আরে রন শীতল বাবু, অমন তরা করে যাইয়েন না। দামটা দেন দেখি। কাইল নিস কোনে? হ্যাঁ, আজ যাই রে। না না, অহন দেন দেখি, অহন দেন। খামু না কি? পোলাকো খাওয়ামু না? ওরে পয়সা নাই তো দিমু কি, কাল দিমু নে। আজ যাই রে, যাই। হলা ডকৈত। গণেশটা বোকা। সেদিন মাছের দাম নেবার সময় একটু চেষ্টা করেই ধনঞ্জয় তাকে সরিয়ে দিতে পেরেছিল। আসলে একা একা দাম নেওয়ার সুযোগ সে কোনোদিনই প্রায় পায় না। কুবের প্রতিদিন এই সময়টা জোঁকের মতো তার সঙ্গে একেবারে লেগে থাকে। টাকা পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে নিজের ভাগটা বুঝে নেয়। আজ সে শীতলকে মাছ দিতে গিয়েছিল, তাই সে কাছে ছিল না। শীতলকে মাছ দিয়ে তীর থেকে কুবের নৌকোয় ফিরে আসে। ধনঞ্জয় নৌকোয় এলে কুবের জানতে চায়, কতটি মাছ হইল আজান খুড়া? 100-4 কম না? 400 257 খান মাছ, তাও আবার 7টা ফাউনিয়া 250 দাম দিছে। এইটা কি গো খুড়া? কাল যে একেবারে মাছ পড়ে নাই, তাই তো 227টা মাছ হয়েছিল। মিছা কইলাম নাকি রে কুবির? জিগাইস না, গণেশ আইলে জিগাইস। জিগানের কাম কি খুড়া, তা কই নাই। মিশা কওনে মানুষ তুমি ল। কাল মাছ বেশি পড়েছিল, তাই ভাবলাম তোমারে বুঝি চালান বাবু ঠকাইছে। যত সব। ঘুমে ও শ্রান্তিতে কুবেরের চোখ দুটো বুজে আসতে চায়। রাগে দুঃখে তার মাথাটা এখন ঝাঁ ঝাঁ করছে। গরিবের মধ্যে সে গরিব, ছোট লোকের মধ্যে আরো বেশি ছোট লোক। এমন ভাবে তাকে বঞ্চিত করার অধিকারটা সকলের আছে। সে প্রতিবাদ করতেও পারবে না, মুখ ফুটে কিছু বলতেও পারবে না। গণেশকে ধনঞ্জয় চিঁড়ে কিনতে পাঠিয়েছিল। সে ফিরে এলে নৌকো খুলে দেওয়া হলো। এখন বৈঠা না ধরলেও চলে। উজান স্রোতের টানে নৌকো আপনি গ্রামের দিকে ভেসে চলবে। গণেশ ও ধনঞ্জয় গুড় মুখে দিয়ে শুকনো চিঁড়ে চিবোতে লাগলো। কয়েক আঁচলা নদীর জল ছাড়া কুবের আর কিছু খেল না। সকালের আলো নদীর বুকে ছড়িয়ে পড়েছে। ভাঙা ঢেউগুলোর মাথায় যেন অসংখ্য সূর্য জ্বলে উঠছে। উজ্জ্বল নির্মল আকাশে এখন মেঘের চিহ্নও নেই, কিন্তু গণেশের কোনো দিকে চোখ নেই। কুবেরের জ্বরটা তাকেও বেশ ভাবিয়ে তুলেছে। আজ না আইলে পারতি কবির। কি রে, কিছু কষ না যে? মাথাটা টিপ্পা দিব নাকি কবির? হাল ধুইরা যদি বইবার পারস কবির। পূব দিকে গ্রামের বাইরে জেলে পাড়া। তাড়াতাড়ি পৌঁছান যায় তাহলে। চারিদিকে ফাঁকা জায়গার অন্ত নেই, কিন্তু জেলে পাড়ার বাড়িগুলো গায়ে গায়ে ঘেঁষে জমাট বেঁধে আছে। জায়গার অভাবে জগতে নেই, তবু মাথা গোঁজার ঠাঁই ওইটুকুই। সবটুকু সমতল ভূমিতে ভূস্বামীর অধিকার ছড়িয়ে আছে। তাকে ঠেলে জেলে পাড়ার আয়তন আর বাড়তে পারে না। একটি কুঁড়ের আনাচে কানাচে আরেকটি কুঁড়ে ঠেলে ওঠে। এই ঘেঁষাঘেঁষির ফলে জেলে পাড়া হয়ে উঠেছে জমজমাট। এভাবেই দিন কেটে যায় ওদের। পদ্মার ভাঙন ধরা তীরে মাটি ধসে পড়তে থাকে। পদ্মার বুকে জল ভেদ করে জেগে ওঠে চর। সেই চর আবার পদ্মার বুকেই মিলিয়ে যায়। তবু জেলে পাড়ার ঘরে ঘরে শিশুর কান্না কোনোদিন বন্ধ হয় না। সেই সঙ্গে পাল্লা দিয়ে খিদে, তেষ্টা, অভাব, দারিদ্র বাড়তে থাকে হু হু করে। গ্রামের ভদ্রলোকেরা তাদের দূরে ঠেলে রাখে, ওদিকে প্রকৃতির কালবৈশাখী, বন্যার জল আর শীতের আঘাত তাদের ধ্বংস করতে চায়। তাদের জীবনের স্বাদ বলতে শুধু তালের রস গেঁজে কিংবা খিদের অন্ন পচে তৈরি করা দিশি মদ। ঈশ্বর থাকেন অন্য গ্রামে, ভদ্রপল্লীতে। এখানে তাকে খুঁজে পাওয়া যাবে না। পদ্মার খালে মাছ ধরা, নদী পারাপার করানোই জেলে পাড়ার উপজীবিকা। কুবেরের মতো কেউ কেউ বা জাল ফেলে বেড়ায় খাস পদ্মার বুকে। নৌকোর মাঝিরা যাত্রী নিয়ে মাল বোঝাই করে পদ্মায় সুদীর্ঘ পাড়ি জমায়।
এ গাঁয়ের মানুষকে ও গাঁয়ে পৌঁছে দেয়। বর্ষাকালে যেবার জল বেশি হয় সেবার এ পাড়া থেকে ও পাড়ায় যেতেও নৌকোর প্রয়োজন হয়। সেই শীতের শেষে ফাল্গুন চৈত্র মাসে খালে যখন জল থাকে না, একমাত্র তখনই মানুষ হেঁটে পার হতে পারে। নদী থেকে জেলে পাড়া বেশি দূরে নয়, তবু এইটুকু পথ হাঁটতেই কুবেরের কষ্ট হচ্ছিল। নৌকোয় সমস্ত পথটা আবল তাবল বকে গণেশ এতক্ষণে চুপ করেছে। ধনঞ্জয় নৌকো থেকে নামেনি। পাশের গ্রামে কুটুম বাড়িতে কি প্রয়োজন ছিল, তাই নৌকো নিয়ে সে একাই সেখানে চলে গেছে। গণেশের বাড়িটা আগে পড়লেও নিজের বাড়িতে না ঢুকে সে আজ অসুস্থ কুবেরের সঙ্গে এগিয়ে চলল। নকুল দাস ঘরের দাওয়ায় বসে তামাক খাচ্ছিল। কুবেরকে দেখতে পেয়ে ডেকে বলল, কুবের, ও কুবের, আরে শোন, শুই না যা। কবির জ্বরে বড় কাতর গো। জ্বর? তবে যা, বাড়ি যা। দেখ দেখ, বাড়িতে গিয়া দেখ কি কাণ্ড হইছে। কি কাণ্ড নকুলদা? শেষ রাইতে তোর বউ খালাস হইছে কুবির। সাওয়াল হইছে না? অরে আমগো পাশে গেছিল, আইসা কয় কি কুবেরের ঘরে নি রাজপুত্র আইছে বাবা। ওই এক রতি একখান ভোলা, তার সাত মানা মুখের কথা কি কমু। রং হইছে গোরা। বারে কুবির বা, গুড়া পানা চাওয়াল হইছে তোর। গোড়া পানা চাওয়াল হইছে তোর কুবির। আরে তুই তো দেখি কালা কুষ্টি কুবির, তা গোড়া সাদাইল কইতে গে? ঘরে তো থাকস না রাইতে, কিছু কম যায় না বাপু। কেন গুলদা, কুবিরের বউ কি গোড়া না? বউ তো গোড়াই তো। অকবির চললি তালে? খুড়া যাই গিয়া। নকুলদার কথা যাইতে দে কবির। আচ্ছা, তোর পোলা হইব কই নাই? আমি কই নাই? এবার তোর পোলা না হইয়া যায় না? সুবজা গণেশ, পোলা দিয়া করুম কি? নিজে গোর খাওন জোটে না, পোলা গোসা করিস কেন? করুম না, মরিবার কস নাকি আমারে তুই? কুবেরের এই হঠাৎ মেজাজ পরিবর্তনের কারণ বুঝতে পারে না গণেশ। অত ভবিষ্যতের কথা ভাবার বা হিসেব করার মতো ক্ষমতাও তার নেই। বউ থাকলে মাঝে মাঝে ছেলে মেয়ে হয়, এই পর্যন্তই সে জানে। সুবিধে অসুবিধের কথা ভেবে দেখে না। তাছাড়া পৃথিবীতে মানুষ এলে তাকে খাওয়ানোর দায়িত্ব যে মানুষের নয়, যিনি জীব দেন তার, গণেশ এটা বিশ্বাস করে। সুতরাং ছেলে হওয়ার সংবাদে কুবেরের রাগ করার কি কারণ আছে সেটা গণেশ ভেবে পায় না, ভাবার চেষ্টাও করল না। বেড়া দেওয়া ছোট একটা উঠোনের দুদিকে দুখানা ঘর। কুবেরের বাড়ি বলতে এইটুকুই। এদিকের ঘরের ছোট্ট দাওয়ায় ছেঁড়া মাদুর, চট প্রভৃতি দিয়ে ঘিরে নেওয়া হয়েছে। ওটাই আঁতুর ঘর, ওখানে মালা শুয়ে আছে। কুবের ওদিকের দাওয়াবিহীন ঘরটাতে ঢুকে পড়ল। বাইরে বর্ষার আকাশে তখন কড়া রোদ উঠেছে, তবে এখানে জানলা দরজা বলে বিশেষ কিছু নেই, তাই এই ঘরের ভেতরটা একটু অন্ধকার। ঘরের একদিকে মাটিতে পোতা মোটা বাঁশের পায়ার উপরে চৌকি সমান উঁচু বাঁশের মাচা। মাচার অর্ধেকটা জুড়ে ছেঁড়া কাঁথার বিছানা। কালো ময়লা একখানা বালিশ মাথায় দিয়ে কুবেরের পিসি এখানে শুয়ে থাকে, আর মাচার বাকি অংশটা নানা মাপের হাঁড়ি কলসিতে ঠাসা। মাচার নিচটা পুরনো জীর্ণ তক্তা বোঝাই হয়ে আছে। কুবেরের পিসি আর তার বড় মেয়ে গোপী কুবেরকে দেখেই চেঁচামেচি করতে করতে কাছে এলো। কুবির আইলি, যা গিয়া দেখ খায়। বাবা বাবা, ও বাবা, ভাই হইছে। শুলি যে ধন, বউ যে পোলা বিয়াইছে, দেখ খায়। ও বাবা শুনবা, বাই ওই বাবুগোর পোলার নাহান ধলা হইছে গো। আর নকুলের মাইয়া পাশে কি কইয়া গেল শুনবা? সাহেব গো এমন হয় না, না পিসি? নকুইলা কিলো হারামজাদি, জেঠা কইবার পারো না?
কেন কমু জ্যাঠা? বজ্জাতটা আমারে যা মুখে লয় কয় না। কি কয় শুনি? রাত কইরা মাইজা বাবু আমাগো বাড়ি আহে কিনা তাই জিগায়। এবার জিগাইলে না একদলা পাক দি মনে মুখে সুইরা। তাই দিস। এখন একটু সাড়ান দে দেখি, শরীরটা বড় পাক দিতাছে রে। ছেলের কাছে আর তাকে যেতে হয় না। বাচ্চাটার তীব্র জোরালো কান্না এখান থেকেই শুনতে পায় সে। তার মনে হয় গলায় রীতিমতো জোর নিয়ে এসেছে ছেলেটা, চেঁচাতে অন্তত পারবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে কুবের। কয়েকটা দিন পরেই ছিল রথ। রথ উপলক্ষে পদ্মার ওপারের সোনাখালী গ্রামের জমিদারের ছোট একটি রথ বার হয়। সোনাখালী থেকে মোহনপুর অবধি 10 মাইল পথটার নাম 6 কোষের পথ। সেই পথ ধরে জমিদারের রথ চলে। 8 মাইলটা গিয়ে অন্য বাবার মাঠের একপাশে রথটা 7 দিন দাঁড়িয়ে থাকে। তারপর উল্টো রথের দিন আবার জমিদার বাড়ির দিকে রওনা হয়। রথের দিন থেকে এই মাঠে প্রকাণ্ড মেলা বসে। স্থলপথ ও জলপথে দল বেঁধে এসে মানুষ মেলায় ভিড় বাড়ায়। ভিড় বেশি হয় প্রথম এবং শেষ দিন। মাঝখানের কদিন মেলা একটু ঝিমিয়ে যায়। গ্রামবাসীদের প্রয়োজন আর শখ দুটোই মেটায় এই মেলা। দোকান যে কত বসে তার সংখ্যা নেই। গরু ছাগলও বিক্রি হয় এখানে। কয়েকটি জায়গায় আবার গভর্নমেন্ট থেকে লাইসেন্স প্রাপ্ত জুয়া খেলাও চলে। মেলার এটা একটা প্রধান অঙ্গ। এবার রথের দিন সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমেছিল। বেলা বাড়লে নিদ্রাতুর চোখ মিটমিট করতে করতে গণেশ কুবেরের বাড়ি এলো। কুবের তখনও ঘুমোচ্ছিল। গণেশ তাকে ডেকে তুলল। কুবির, চল না চল না, ঠিক করে থুই আসি। আমার ডাইকা আজান করে নাই গিয়া বসে আছে। বয় গনসা বয়। অপিসি আমারে আর গনসারে দুগা মুড়ি দিবা গো। আর হলো গোপি, আমারে নিয়ে 1 ঘটি জল দিবার পারস? মুড়ি তোলাই এই দুগা সিরা আসিল, গুড় দিয়া খা ধন। খা গনসা খা। রথের বদলার অংশ দেখছস? হ্যাঁ তাই তো দেখি। চালায় সন সাপান লাগে। রাইতের বাদলায় ঘরে জল পড়ছিল। কোন দিয়া পড়ছে তাই বাঁচান, না তো জিনিসপত্র সকল ভাইসে যাইতো। আরে চালাই চাপাবি নাকি চনাইজ? মেলায় গেলে তো সময় পাবি না। কি যে কস, সন আছে কোথায় যে দিব? সন লাই ছন ছিল নাই? হ্যাঁ ছিল, গোপীর মার বিছানায় পাইতা দিছি। ভালো করছস, নে খাইয়ালো এবার সিরা টুকুন। অনেকক্ষণ ধরে আস্তে আস্তে তারা চিড়ে খেতে লাগলো। যে তাগাদা নিয়ে গণেশ এসেছিল সেটা তারা ভুলেই গিয়েছে। গণেশ আগে খাওয়া বন্ধ করলো। বাড়ি থেকে 2টি পান্তা খেয়ে এসেছে সে। এ কটা চিড়ে বরং কুবের খাক। ঘটিটা উঁচু করে মুখে ঢেলে সে জল খেলো। আরো 2টো চিড়ে মুখে দিয়ে কুবের তার বড় ছেলে লখাকে ডাকলো। ছোট ভাই চণ্ডীর সঙ্গে একটু দূরেই খেলছিল লখা। কুবেরের 2 ছেলেই বেশ ছোট, তাদের কারুর গায়েই জামা নেই। বর্ষার ভ্যাবসা গুমোটে তাদের রোগা শরীর ঘামে চকচক করছে। লখার হাতে চিঁড়ের বাটিটা দিয়ে কুবের বলল, চণ্ডীরে দুগা দিস লখা? হ্যাঁ ওয়ারে পিসি দিব। পিসির আল্লাই দে কইলাম লখা। না আমি দিমু না। বাবা দে বলতেছি। এই দিমু না তোরে। হালার পর 2টা মার খাইয়া মরলো যে রে। সাড়ন দে গনসা, ওরা শায় না হোক। নিজেদের জীবন যুদ্ধ নিজেদেরই লড়তে হবে। মনে মনে এই কথাটাই বোধহয় ভাবছিল কুবের। তাই আর ছেলেদের কাড়াকাড়ির মাঝখানে থাকে না সে। নিজের নিজের ভাগ বুঝে নিতে শিখুক তারা। ঘটিটা তুলে নিয়ে ঘরের সামনে সংকীর্ণ দাওয়ায় উবু হয়ে বসে কুবের উঠোনে কুলকুচি করল। আলগোছে জল খেয়ে এবার তামাক সাজতে বসল সে।
পিসি দাওয়ার এক পাশে ইলিশ মাছের তেলে ইলিশ মাছ ভাজছে, অন্য পাশে মালার আঁতুর। নিচু দাওয়ার মাটি জল শুষে শুষে ওখানটা বাঁশের অযোগ্য করে দিয়েছে। তবু ওইখানেই ভিজে স্যাঁতস্যাঁতে বিছানায় সদ্যজাত শিশুকে নিয়ে থাকবে মালা। এর বাইরে কুবেরের আর কিছু করার নেই। স্থায়ী আঁতুড় করে রাখার মতো একটুও শুকনো জায়গা নেই আর। তার যতখানি সাধ্য সেটা করেছে। ভালো করে বেড়া দিয়ে বৃষ্টির ছাঁট আটকেছে, ঘর ছাওয়ার শনগুলো বিছানার তলায় পেতে দিয়েছে, দেবীগঞ্জের রেল কোম্পানির কয়লা চুরি করে আগুনের ব্যবস্থা করেছে। আর কি করতে পারে সে? হঠাৎ একটু বৃষ্টি হয়ে আবার খটখটে রোদ উঠে গেল। দরজার কাছ থেকে গণেশ বলল, যাবি না কবির? হ চল যাই। আচ্ছা তুই ক দেখি গনসা, হিরু জেঠার ঠাই দুগা সন চাও নাকি? দিব না? হিরু জেঠা সন দিব? তুই কি পাগল হলি? জেঠারে তুই চিনস না কবির? কেন? কাইলের কাণ্ড জানোস? বিহানে ঘরে ফিরা শুমু, বউ কয় চাল বারন্ত। বউরে কইলাম হিরু জেঠার ঠাই দুগা চাল করছান গা। দুপুরে গায়ে গিয়া কিনা আনো। কি করলো জানিস? কি? বউরে জেঠা ফিরাই দিল। কয় কি বিশুদ্ধবার কর দেওয়ান মানা। হ তোর নিজের জ্যাঠা না? নিজের জেঠা বইলাই তো পিরিত বেশি রে কুবির। খালি নিবার পারে, দিবার পারে না। তা আমার বাসায় পাঠাইলি না কেন বউরে? তুই তুই চাল পাবি কনে? চাল পাবু কনে? কেন আমরা ভাত খাই না? গরিব বইলা দুগা চাল কর্জ না দেওয়ার মতো গরিব আমি লই যাই না থুইস। কোষা করলানি কুবিরদা? আমি কি তাই কইলাম? করুম না কোষা? গাছ জ্বালাবিনের মতো কথা কস যে। আজান খুঁড়া বইয়া আছে, চল যাই। অপিসি লখা, আরে চন্ডিরে ঘরে তুলো দেখি। অগো যাইও না, শুই না যাও, যাইও না। ইসালা দিয়ানি ঘরে জল পড়তাছে গো। এই সন গইলা লয়া যাও। এই বিছানার তলে এই সন দেওন না দেওন সকল সমান। কি হে সমান? সন না পাইতা ভিজে ভিজে সন যায়? রঙ করিয়া কাম নাই, চুপ বান্ধা শুইয়া থাকো। চালার লাগা সন লাগে, আইনা লমু। আমাকে হোসেন মিয়া না কইছিল ঘর দিব? হোসেন মিয়া কলকাতা গেছে। কবে গেল? ও মা, আগে নিয়ে একবার কইতা। এক পয়সা শুই আনবার কইতাম গো। কলকাতায় এক পয়সায় 10 খান পাওন যায়। চল যাই। কলকাতা থেকে মালা 1 পয়সার ছুঁচ আনতে দিত শুনে কেউ হাসলও না, সে কথার কোনো জবাবও দিল না। কুবেরের পায়ের আঙুলের ফাঁকে হাজার ঘায়ে বিষাক্ত পাক কামড়াচ্ছিল। সে নীরবে বাইরে বেরিয়ে গেল। আজ খাওয়া দাওয়ার পর নৌকো নিয়ে তারা সোনাখালীর মেলায় যাবে। সঙ্গে ছেলেমেয়েরা থাকবে। কেতুপুর ও আশেপাশের গ্রাম থেকে যাত্রী পাওয়ার সম্ভাবনাও কম নেই। কুবের ভাবল তাদের নৌকোটা মেরামত করে একটা অস্থায়ী হোগলার ছই খাটিয়ে দেওয়া দরকার। তাহলেই পাল তুলে দিলে 1 ঘন্টায় সোনাখালী পৌঁছে যাবে। এ কথা ভাবতে ভাবতে নদীর তীরে পৌঁছে দুজনেই অবাক হয়ে যায়। ছাতা মাথায় দিয়ে সেখানে হোসেন মিয়া দাঁড়িয়ে আছে। তার কাছ থেকে বিনা পয়সায় কিছু সন মিলতে পারে। হোসেনকে দেখে কুবেরের খুশি হওয়ার কথা ছিল, কিন্তু কি একটা অজানা ভয়ে তার মন ধুকপুক করে ওঠে। হঠাৎ করে দাঁড়িয়ে গেল কুবের। গণেশকে চুপি চুপি বলল, হোসেন মিয়া রে গণেশ? হ্যাঁ তাই তো দেখি। এখানে খাড়া কি হইব? চল আগায় চল। না শৈলে আর গতি কি? আরে সালাম মিয়া ভাই। সালাম। কেমন ছিলাম আজি? কাইল লাগতাছে যে? জ্বরে ভুগলাম। এই কলকাতার থনে আলেন কবে? আই জালাম। তবে গণেশ ভাই খবর কি? মেলায় যাবা না? আজ যাবো মিয়া ভাই, পুরা পানের মেলায় যাওয়ার লিগা খেপ আছে, না গেলে চলবো কেন? ঘুমটি দিছে। সকাল সকাল রওনা দিবা? সাঁঝের আগে ফিরাইও, আসমান ভালো দেই না। শুই না এলাম আজকালের মধ্যে জবর ঝড় হইবার পারে। তাইলে কি কন যাবো না মেলায়? বারণ করেন নাকি মিয়া ভাই? আরে যাবা না কেন, ডর কিসে?
আসমান দেখা রওনা দিবা, আসমান দেখা ফিরবা, বাদলা দিনে ঝড় ঝানান দিয়া আহে। হ হ হ, এইটা ঠিক কইছেন। হোসেনের কথায় সায় দিয়ে নৌকোয় উঠল কুবের। নদীর জল তুলে নৌকো ধুতে ধুতে কুবের একসময় তাকিয়ে দেখল হোসেন চলে গেছে। চালার জন্য শনের কথাটা তাকে বলা হলো না। লোকটা এই আছে এই নেই, সে যে কখন কোথায় যায় তার খবর কেউ বলতে পারে না। এই হোসেন মিয়া লোকটা বেশ রহস্যময়। তার বাড়ি নোয়াখালী অঞ্চলে, তবে আজকাল বেশিরভাগই সে কেতুপুরে থাকে। চেহারা দেখে বয়স বোঝা যায় না। চুলে কলপ দেয়, নূরে মেহেদি রং লাগায়, কানে আতর মাখানো তুলো গুঁজে রাখে। একটা ছেঁড়া লুঙ্গি পরে প্রথমবার সে কেতুপুরে এসেছিল। মাথায় রুক্ষ চুল, গায়ে খড়ি উঠত। জেলেপাড়ার মুসলমান মাঝি জহরের কাছেই তখন থাকত সে। তার নৌকোয় বৈঠা বাইত। সেদিন আর আজ কত পার্থক্য! এখন তার তেল চকচকে চেহারা, পরনে ফিনফিনে পাঞ্জাবি, নিজের পানশিতে চড়ে পদ্মায় ঘুরে বেড়ায়। জমি জায়গা কিনে ঘরবাড়ি তুলে পরম সুখে আছে সে। গত বছরই দ্বিতীয় বিয়েটা করেছে। সে যে মাছ ধরে সেটা সবাই জানে, কিন্তু সে মাছগুলো সে যে কোথায় বিক্রি করে তার খবর কেউ রাখে না। তার নৌকোর মাঝিরা অবশ্য বলে যে বন্দরে তারা মাছ বিক্রি করেছে সেখানে নৌকোয় যাতায়াত করতেই নাকি 7-8 দিন সময় লাগে। মাঝে মাঝেই উধাও হয়ে যায় হোসেন, আর তার পরে পরেই হঠাৎ করে হয়তো 200 গরু ছাগল কলকাতায় চালান হয়ে যায়। তবে হোসেনকে সামনে থেকে সন্দেহ করার মতো কিছু নেই। বড় অমায়িক ব্যবহার তার। লালচে দাড়ির ফাঁকে মিষ্টি করে হাসে। তাকে কেউ কোনো দিন রাখতে দেখেনি। এই জেলেপাড়ার মানুষগুলোর সঙ্গে সে সমানভাবে মেশে। তাদের দাওয়ায় বসে তামাক খায়। এখানকার অর্ধ উলঙ্গ নোংরা মানুষগুলো তাকে ঘিরে বসে থাকলে আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। এখানকার যে কারোর বাড়ির ভেতরে গিয়ে জাঁকিয়ে বসতে পারে সে। মতলব বা রহস্য তার যাই থাক, হোসেন মিয়াকে কেউ কিচ্ছুটি বলতে পারে না। হোসেনের 2-1টা গোপন খবর অবশ্য জেলে পাড়া জানে। নোয়াখালীর ওদিকে সমুদ্রের মধ্যে ছোট একটা দ্বীপে প্রজা বসিয়ে সে নাকি জমিদারির পত্তন করছে। সে দ্বীপ নাকি গভীর জঙ্গলে ঢাকা। শহর নেই, গ্রাম নেই, মানুষের বসতি নেই, শুধু আছে বন্য পশু এবং অসংখ্য পাখি। ঋণে আর উপসে অতিষ্ঠ মানুষজনকে সেই দ্বীপে নিয়ে যায় হোসেন মিয়া। অনাবাদী অনুর্বর জমি দেয় কিছুটা, থাকার জন্য ঘর দেয়, বন জঙ্গল কাটার যন্ত্রপাতি দেয়, আর আবাদের জন্য হাল বলদ দেয়। কেতুপুরের জেলেপাড়ার 3 ঘর মাঝিকে এসে যে আদিম অসভ্য যুগের চাষায় পরিণত করেছে এ খবর সবাই জানে। কারো কিছু করারও নেই। যতদিন পারে নিজেদের ঠেকিয়ে রাখে তারা। একান্ত নিরুপায় হলে মাথা নিচু করে হোসেনের নৌকোয় গিয়ে ওঠে। কাউকে সে জোর করে না। হোসেনের কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিল কুবের। এমন সময় বহু দূর থেকে একটা ক্ষীণ কণ্ঠ ভেসে এলো। কি যেন সমানে ডেকে চলেছে। কে হাঁকে রে কনসা? বুঝছুনি? খারাপ তবে ওই শোনো, ওই শোনো। ওইটা কেডা রে? কি কয় কি সে? বুঝলা না আজান খুড়া? ও হইল আমাগো রাসু। হ্যাঁ, বিন নামাজির পোলা রাসু? কষ্কে কবির? তুই তুই ঠিক শুনছিস নি? রাসুর গলা চিনি না খুড়া? অহনি আইব দেইহ। আচ্ছা আচ্ছা, রাসু কি হোসেন মিয়ার দ্বীপে ছিল? আগো তাইলে আইলো কি বা? কি বা কমু খুড়া? আহুক জিগাইও। হোসেন মিয়া ছাড়িয়া দিবার পারে, ও নিজে পলাইয়া আইবার পারে, না জিগাইয়া নি কন যায়? সত্যি সত্যি এবার একটা নৌকো দেখা গেল। 2জন অচেনা মাঝি নৌকো বেয়ে এসেছে। কুবেরদের নৌকোর পাশেই নৌকো লাগালো তারা। নৌকোর খোলটা কাঁঠালে ভরা। 2 মাঝির মাঝখানে রাসু। টিপটিপ বৃষ্টিতে 3 জনেই ভিজে একসাথে। রাসুকে এই নৌকোয় পাঠিয়ে দিয়েই নিজেদের নৌকোর মুখ ঘোরালো তারা। নৌকোটা শুলপি গ্রামের। তারা মেলায় যাচ্ছে। নিরুপায় অসহায় রাসুর আরতিটা ঠেলতে পারেনি বলেই 3 ক্রোশ উজিয়ে তাকে ফেরাতে এসেছে।
নইলে শুলপি থেকে উজান পথে একেবারে সোজাসুজি গেলেই তারা সহজেই অন্য বাবার মাঠে মেলায় পৌঁছে যেত। কিন্তু এই ঘুরপথে তাদের যেতে হলো একমাত্র রাসুকে পৌঁছে দেবার জন্য। মাঝি দুজন প্রচণ্ড রেগেও গিয়েছে, কিন্তু পদ্মার নিয়মই এই, নিষ্ফল রাগ সত্ত্বেও নিরুপায় মানুষকে কেউ ফেলে আসতে পারে না। এটা মহত্ব বা পরোপকার নয়, এটাই তাদের স্বাভাবিক রীতি। নৌকোয় পা দিয়ে রাসু প্রথমে খানিকক্ষণ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকল, তারপর কুবেরকে জড়িয়ে ধরে গদগদ কণ্ঠে বলল, আমি আইলাম গো কুবিরদা। কণ্ঠে আলি রাসু? কই কুবিরদা কই, তোমাকেও দেখা মুখে রাও সরে না, কত কাল পরে ফিরে আইলাম। বয় রে রাসু, এইখানে বয়, ধীরে ধীরে তোর বৃত্তান্ত এবার ক দেখি। কইতাছি কইতাছি। কুবেরকে ছেড়ে রাসু হোগলার নিচে নৌকোর আধ ভেজা পাটাতনের উপরে বসে পড়ল। হাতের উল্টো পিঠে চোখ মুছল সে। 3 জোড়া চোখ তার কঙ্কাল সার দেহটার দিকে হাঁ করে তাকিয়ে রইল। 3 বছর আগে হোসেন মিয়ার সঙ্গে সপরিবারে সে যখন ময়না দ্বীপে গেল, তখন তার চেহারা এতটা খারাপ হয়নি। এখন তার মাথায় বড় বড় চুলে জট পড়েছে, সর্বাঙ্গে অনেকগুলো ক্ষত চিহ্ন, কয়েকটা ঘা এখনো ভালো করে শুকোয়নি। 2 পাই তার হাঁটুর কাছ থেকে গোড়ালি পর্যন্ত ফোলা। গায়ের চামড়া যেন আলগা হয়ে শুকিয়ে শক্ত কালো হয়ে উঠেছিল, এখন বৃষ্টির জলে ভিজে ভিজে জুতোর চামড়ার মতো স্যাঁতস্যাঁতে দেখাচ্ছে। একটু আগে বহুদূর থেকে অত জোরে হাঁক দেওয়ার শক্তি সে কোথায় পেয়েছিল তা ভেবে কুবের অবাক হয়ে গেল। এবার বসতে পেরে রাসু ঝিমিয়ে পড়ল। ধনঞ্জয় জিজ্ঞেস করল, ময়নাদ্বীপ থেকে কাইলিনে রাসু? পলাইয়া আইছিস নাকি? বৈশাখ মাসে পলাইছি। হ্যাঁ, বৈশাখ মাসে? তাহলে এতকাল কই ছিলি তুই? নোয়াখালী ছিলাম, বৃহস্পতিবারে আইলাম শুলপি। হ্যাঁ, কমুনে আজান খুড়া কমু, সকল কমু, এখন ক্ষুদায় মরি। ও কবিতা কিছুনে দিবার পারো? নৌকো ফেরাও গো আজান খুড়া, মেলায় গিয়ে আজার কাম নাই, গায়ে ফেরো। রাসুর লগে অনেক কথা আছে। ওরে দুগা মুড়ি দাও দেখি আগে। হ্যাঁ গায়ে চলো, বাদলা হইয়া আছে। সঙ্গে কেডা? রাসু রাসু লাগতাছে না? লাগতাছে না, ও আমাগো রাসুই। এ কি হাল হইছে রে ওর? ওরে কোথা থেকে পেলি তুই? চল চল গায়ে গিয়া কমু। আর পিতম মাছিরে একখান খবর দাও দেখি। হ্যাঁ দিতাছি দিতাছি, খাড়ায় যা। ও মাঝি ভাই, খবর শুনছ? আমাগো রাসু আসছে গো। পিতম মাঝি হলো রাসুর মামা, বয়স প্রায় 80-র কাছে। রাসুর ফিরে আসার খবরে গোটা কেতুপুরের মতো সে নিজেও কেমন থ হয়ে গেল। তারপর লাঠিতে ভর দিয়ে জেলেপাড়ার মাঝখানে এসে দাঁড়ালো পিতম। সেখানে একটা দাওয়ায় বসেছিল রাসু। গোটা গ্রাম সেখানে ভেঙে পড়েছে। আজ প্রায় 3 বছর তার কোনো খবর ছিল না। পরিবারের সকলকে নিয়ে এতকাল নিরুদ্দেশ ছিল সে। গ্রামের সবাই একরকম ভুলেই গেছিল তাকে। হঠাৎ সে কোথা থেকে উড়ে এলো। অন্যদের সঙ্গে পিতম মাঝিও কাঁপতে কাঁপতে রাসুর সামনে এসে দাঁড়ালো। তার ভাগ্নের অনাহারের দিনে এক মুঠো চাল দিয়ে কখনো সে সাহায্য করেনি, কিন্তু আজ তার কান্নাকে কেউ ঢং বলে উড়িয়ে দিতে পারল না। মামাকে কাঁদতে দেখে রাসু হঠাৎ ডুকরে কেঁদে উঠল। আমি একা ফিরে আইলাম গো বাবা, সব কটারে গাঙের জলে ভাসাইয়া দিয়া আমি একা একা ফিরে আইলাম। কষ কি রাসু? সব কটা গেছে? সব গেছে মামা, সব গেছে, সব গেছে। আমার আর কেউ নাই গো, কেউ নাই। আমার আর কেউ নাই। 2 পোলা এক মায়ের নিয়া
সেই যে হোসেন মিয়ার সরে গেলি, তারপর কি হইল? ক রাসু ক। আর কি কমু বাবা, সেখানে কেউ বাসার লগে যায় না, সব সব মরতে যায়, মরতে। আমিও তো মরতেই গেছিলাম, কি কইরা যেন একা বাই চাইতাছি। কি কস? মরণ হয় না। কস কি? হকগুল কথা পরে হইব রাসু, অহন এই ঘোলটুকু আগে খাইয়া লও দেহি। দেও 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 দেখি। পরানটা ঠান্ডা হইল গো। হ্যাঁ রে রাসু, ময়না দ্বীপে বাঘ সিংহে আসে না? সে আর কও কি মামা, অনেক আছে। বাঘ সিংহিতে এক কেড়ে বোঝাই। কি কয় রাসু, কি কয়? আরে কি কয় রাসু? বাঘ সিংহি মাইনসেরে মারে না ওরা? বাঘ সিংহি? বাঘ সিংহির নামে ডরাইলা? আরে কি নাই কও ময়না দ্বীপে, সব যা আছে না এক একটা, আজ তো মাইনসেরে গিলা খায়। আর রাইতে সমুদ্রের কুমির ডাঙায় উইঠা আইসা মাইনসেরে টাইনা লইয়া যায়। কি কয়? যারা রথের মেলায় গিয়েছিল একে একে তারা ফিরে আসতে থাকে। জেলে পাড়ার ঘরগুলো এবার টুকরো টুকরো খুশি আর আনন্দে ভরে ওঠে। বউরা হাসি মুখে লাল পাড় শাড়ি, কাঁচের চুড়ি, পুঁতির হার নেড়ে চেড়ে দেখে। মাটির পুতুল বুকে জড়িয়ে ছেলেমেয়েরা বাঁশি বাজায়। হতদরিদ্র ঘরগুলোকে খুশি করতে বিশেষ কোনো সম্পদের দরকার পড়ে না। একটি কাঁঠাল, দুটি আনারস, আজশের বাতাসাও সেখানে আহ্লাদের পক্ষে যথেষ্ট। কুবেরের প্রতিবেশী বুড়ো সিধু দাস শুধু একটা পয়সা সম্বল করে মেলায় গিয়েছিল, কিন্তু পয়সাটা সে খরচ না করেই কৌশলে বেশ কিছু জিনিস বাগিয়ে এনেছে। মনে মনে বেশ একটু কৃতিত্বও জন্মেছে তার। 3টি দাগ ধরা প্রকাণ্ড ফজলি আম, একটা তুলতুলে পাকা আস্ত খাজা কাঁঠাল, শের 3 একসাথে মেশানো চাল ডাল খুদ, আর খাসির একটা মাথা। গরিবের উৎসবে আর কি চাই? কুড়োনো ফেলনা জিনিস। খাসির মাথাটা ধরতে গেলে সে একরকম চুরিই করেছে বলতে হয়, কিন্তু তাতে কি, সে তো আর ভিক্ষে চায়নি। কুবেরের উঠোনে দাঁড়িয়ে সিধু বলল, আমারে না নিয়া তুই ফিরে আইলি কুবের? তুমি আগেই না হারু জেঠার নাই ফিরে আইলা? তা আইলাম, রঙ্গ কইরা কইলাম, বুঝস না? আরে ওটা কি আনছস রে? কোচ কিনাইলে? তা কত নিল রে? আইটা না। ভালো ভালো, বেড়ে কিনছস কুবির? কাল পরশু তো আমিও একখান কিনালো। সিধুর মতলবটা কুবের ঠিক বুঝতে পারে না। মাছ ধরার কোঁচটা সে ঘরের মধ্যে এক কোণায় দাঁড় করিয়ে রেখে আসে। বৃষ্টিটা এখন নেই বটে, তবে আকাশের অবস্থা ভালো নয়। রাসুকে প্রীতম তার বাড়িতে নিয়ে গিয়েছে। এখন হয়তো আবার তাকে ঘিরে সভা বসেছে সেখানে। অত্যন্ত খিদে না পেলে কুবেরও সেখানে গিয়ে বসত। পিসি হাঁড়িতে ভাত ফোটাচ্ছে। ভাত না খেয়ে আর নড়ার সাধ্যি নেই কুবেরের। সিধু বসে বসে বাজে কথা বকেই যাচ্ছে, ওঠার নাম গন্ধ নেই তার। কুবের আনমনে সায় দিয়ে যায়। পেটে খিদের জ্বালা আর মনে প্রীতম মাঝির বাড়ি যাওয়ার তাগিদ নিয়ে বুড়ো সিধুর বকবক শুনতে শুনতে বিরক্তি ধরে তার। সিধু যেন এবার কথার পিঠেই প্রসঙ্গটা তোলে। খাসির একখান মাথা আইলাম কুবির, একেবারে মস্ত মাথা খান। দেখ 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 দেখ, মহিষের মতো 2টা শিং কেমন আছে দেখ। তা নিল কত? শেষ বেলা তো, তাই বড় সস্তায় পেলাম রে। বেড়া পুরা 5 আনা চাইছিল, শেষমেশ 14 বহাই দিয়া দিছে। আরে মাইয়াটারে বেনুন রাই ধোয়ার কথা কইলা, তা কয় তেল মরিচ কিছুই নাই, চালও নাকি বাড়ছে। আরে পারি না। ভাত হইল পিসি? দাও দাও। এই আর একটু হইয়া আইলো বইলা। এই দেখ কবির, এই যে আনছে, মিছা কথা কই নাই রে। এই যে এই ঘাড়ের কাছে খাসা খানিক মাংস ছিল। এই দেখ
দেখছস তা আমারে দেখাও কেন? তেল মরিচ দিয়া বেগুন যা হইব। সবর কর, আমিনুদ্দিনের ঠাই পেঁয়াজ রসুন মাই গাই না। রাত হোক বেনুন, তেল মরিচ আর এক মুঠো চাল দে না কবির, তোরেও দিব না বেনুন। দিবানি নির্জস দিব না কস কি কবির? আরে তরে না দিয়া যামু কই? গোপিয়ে কুড়ারে খানিক মশলা তেল আর চাউল দিস। বেটা খুব ভালো মানছে তুই কবির, তার ভালো হোক। দেমু রে দেমু দেমু দেমু। আগাপে কবিরের লগে তুইও চইলা যাস, যাস কিন্তু দেখি যাস যাস কিন্তু কবির, কবি যাবি কিন্তু। মা বুড়া কি বজ্জাত গো, হ্যাঁ মাথার ভাগ দিব না, আইটা কলা দিব দেখো। আজ তো শেষ না, আরেকদিন আইলে মাইরা খেদাইয়া দিমু। আমার লগে চালাকি কইরা যাইব কনে। ভাত নামলে ইলিশ মাছ ভাজা আর গুচ্ছের লঙ্কা দেওয়া লাল তরকারি দিয়ে গরম ফেনা ভাত গপ গপ করে খেলো কুবের। খানিকটা পরে গোপীকে একটা বাটি নিয়ে সিধুর কাছ থেকে রান্না করা খাসির মাথা আনতে বলে হনহন করে পিতম মাঝির বাড়ির দিকে চলল কুবের। পিতমের বাড়ি জেলেপাড়ার একেবারে উত্তর সীমান্তে। গোয়াল পেরিয়ে তার বড় ঘরখানায় তখন সভা বসে গেছে। সে ঘরে ঢুকে কুবের অবাক হয়ে দেখল সভাপতি রাসু নয়, হোসেন মিয়া। পিতমের কাঠের সিন্দুকটার উপরে কাঁথা ভাঁজ করে পেতে হোসেনকে বসতে দেওয়া হয়েছে। রাসু বসে আছে মিশে ভিড়ের মধ্যে। সকলের মুখেই দারুণ অস্বস্তি। হোসেনকে দেখে কুবেরও অবাক। এদিক ওদিক তাকিয়ে টুপ করে সকলের পিছনে বসে পড়ল সে। কুবেরের মনটা বড় খারাপ হয়ে গেল হোসেনের কথা ভেবে। আহা, এত বড় একটা কর্মঠ শক্তিশালী লোক কপালের ফেরে বড় জব্দ হয়ে গেল। রাসু তাকে একেবারে হাতে নাতে ধরিয়ে দিয়েছে সকলের কাছে। এই জেলেপাড়ার মাতব্বরেরা হোসেনকে শাস্তি দেওয়ার কথা কল্পনাও করতে পারবে না, কিন্তু নিঃশব্দে অপমান করতে পারবে ঠিক। রাসুর ঘটনায় হয়তো এতক্ষণ তাকে কৌশল করে অনেক লজ্জাও দিয়েছে সবাই। বিচলিত ও উত্তেজিত হয়ে এদিক ওদিক চাইতে চাইতে কুবের দেখতে পেল জহর, আমিনুদ্দি এবং আরও দুজন মুসলমান মাঝি অত্যন্ত গম্ভীর মুখে একদিকে বসে আছে। কেতুপুরে মুসলমান মাঝি বলতে ৫-৬ ঘর। জেলেপাড়ার পূর্ব দিকে থাকে তারা। এখানে অবশ্য ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই, বরং ধর্মের চেয়ে তাদের জীবনযুদ্ধ অনেক বড়। তবে আমিনুদ্দির ওপর রাগ ছিল কুবেরের। চোখে চোখ পড়তেই মুখ ফিরিয়ে নিল সে। হঠাৎ দূর থেকে কুবেরের দিকে তাকিয়ে হোসেন মিয়া বলে উঠল, ওই পিছে বইলা কেন কুবের ভাই? আইয়া বউ, খানা পিনা হয় নাই নাকি? খাইছি মিয়া ভাই। গণেশ রে দেখি না, গেছে কই? কি এটা জানে, ফিরতি বেলায় মেলার মধ্যে মাইজা কর্তা ডাইকা কয়, গায়ে ফেরস নাকি গণেশ, এই মাছগুলো আমার বাড়িতে দিয়ে আসিস, লইয়া যা কইয়া এক ডালা ইসা মাছ দিলেন। ওই মাছ দিবার লইগাই কনসা কর্তাগো বাড়ি গেছে সন্দেহ করি। কেতুপুরের মেজো কর্তা অনন্ত তালুকদার কর্তা আইলেন কবে? এই তো আর বৃহস্পতিবার আইলেন। মাইজ কর্তার সকল সংবাদ দেহি রাখস কুবের। তা ভুবন সার লগে মামলার কি হইল ক দেহি। কর্তা হাঁসছরের দখল পাইছেন জ্যাঠা, আর ভুবন সার নায়েব নাকি কয়েদ হইছে শুনি। ওই সাঁইথের কুঞ্জগ সাই সাক্ষী দিছে, সে নাকি নিজের সোহে নায়েবকে কর্তাগু কাছারি ঘরে আগুন দিতে দেখছে। হ্যাঁ, তুই জানলি কিবা? ইডা কি জিগাও মামা, হ্যাঁ আমারে জাননের বাকি কি? সেতল বাবুর ঠাই জানলাম। সেতল বাবু তেনারে পালি কই কুবি? নকুল্লা জান পোলা পান, হ্যাঁ জানো না কিছু? শীতল বাবুর ঠায়ে পয়হা পামু। কাল রাইতে আমাকে যোগীর বাড়ি তাগিদ দিবার গেছিলাম। পয়হা দিয়ার মতলব ডাকাতটার নাই। খাতির কইরা কইল, বৈরি কবি তামুক খা। তামুক টানি রাজ্যের গল্প কইরা আইলাম। কইলি না পিত্তয় যাবা নকুলদা,
শেতল বাবু কয় মাইজা বাবু নাকি ড্যানায় ডুবছে। যুগী হলো প্রীতম মাঝির মেয়ে। সম্প্রতি জেলেপাড়ারই একধারে একখানা ঘর বেঁধে মেজকর্তার মুহুরি শীতল ঘোষের সঙ্গে সে বাস করছে। মেয়ের মুখ দেখে না প্রীতম। এখন শীতলের নাম শুনেই অস্বস্তিতে আনচান করে ওঠে সে। তার দিকে তাকিয়ে নকুলের মাথায় যেন শয়তানি বুদ্ধি খেলে গেল। গা জ্বালানো হাসি হেসে সে জিজ্ঞাসা করল, আরে যুগির না পোলা হইব কবির? কি এটা জানে, মুটাইছে দেখলাম। বাইরে তুই আমার বাড়ির থেকে কেন করলা? দূর হ, দূর হ। গোসা কেন করো মামা? মাইজা কর্তা কুবিরের এত খাতির করে কেন? জিগাইয়া কুবিরের জবাব দিবার পারো না? হ্যাঁ, কুবেরের পোলা কেমন ধলা হইছে জিগাও। মারুম কইলাম না কইলা, মাইরা লাশ করুম তরে। আরে 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 কুবের, কি করস কি করস? পোলা পানের মতন লড়াই করস? শরম নাই তোদের? হ্যাঁ, যাইয়া বিয়ানে একবার বাড়ি যাই ও রাসু ভাই, পয়সা করি পাইবা মালুম হয়, নিকাশ নিয়া খারিজ দিমু। ময়না দ্বীপের জমিন না নিলি জঙ্গল কাটনের মজুরি দি খাওন পরন বাদ। কাইল যাইও, শুনছ রাসু? হ্যাঁ শুনছি। মনে করতিছ হোসেন মিয়া ঠক? তোমারে ঠকাইয়া হোসেন মিয়ার ফায়দা কিছি? কোন হাল আরে আমি জবরদস্তি ময়না দ্বীপে নিছি, আপনা খুশিতে গেছিলা। ছুট না করলি মানবার রাসু ভাই, ফিরাইবার মন ছিল, আমারে কতি পারলা না, একসাথে আইতাম। জান নাকি মিয়া? হ মিনতি, অহন যাই গিয়া। শোনেন শোনেন শোনেন, আমি ময়নাদ্বীপে যামু না, এখনই আপনারে কইয়া থইলাম। তোমারে জাতি কই নাই আমিনুদ্দি, খুশ না হলি কে যাবা? জান দিয়া তোমাকে দরদ করি, এই দিলের মধ্যে আইজ ঘা দিলা তোমরা। কুবের ভাই, ঘর যাইবা নাকি? চলেন মিয়া ভাই, আবার বাদলা আইলো মনে হইতাছে। জেলেপাড়ার মাথার উপরের আকাশটা তখন নিবিড় মেঘে ঢেকে গিয়েছে। দুর্ভেদ্য অন্ধকার সামলে অতি সন্তর্পণে কুবেরের বাড়ির কাছাকাছি এসে পড়ল হোসেন মিয়া। আর তখনই ঝেঁপে বৃষ্টি নামল। চোখের পলকে তারা ভিজে সপসপে হয়ে গেল। মাথা বাঁচাতে হোসেন মিয়াও কুবেরের ভাঙা কুটিরে এসে উঠল। দাওয়ায় ছাঁট আসছিল, তাই হোসেন মিয়াকে ঘরের মধ্যেই বসতে দিতে হলো। কুবেরের দুই ছেলে লখা ও চণ্ডী তখন ঘুমিয়ে পড়েছিল। জেগেছিল শুধু গোপী। চাটাইয়ের ওপর জেঁকে বসে হোসেন মিয়া তাকে আদর করে কাছে ডেকে জল চাইল। তাকে খেতে দেওয়ার মতো ঘরে কিছু ছিল না। পিসি ঢেঁকি ঘরে গিয়ে ঝাঁপ বন্ধ করে শুয়ে পড়েছিল। অবিশ্রান্ত বৃষ্টিতে কুবেরের ঘরের এক কোণে জলে জল হয়ে গেল। সেদিকে দেখে হোসেন মিয়া নিজে থেকেই তাকে ঘর ছাইবার জন্য শন দেবে বলে ওর মধ্যেই শুয়ে অকাতরে ঘুমিয়ে পড়ল। কুবের উঠে গিয়ে একবার মালাকে দেখে আসে। ওর মধ্যেই আঁতুড়ে জল ঢোকাটা কোনো রকমে আটকেছে কুবের, কিন্তু স্যাঁতস্যাঁতে মেঝেটাকে নিয়ে যে কি করবে সে। কুবেরের পায়ের আওয়াজে ক্ষীণ কণ্ঠে মালা বলে, কই কি আমারে দুকা মুড়ি সিরা দিবা গো? কেন? হ্যাঁ, ভাত খাস নাই? খাইছি, ভাতে টান পড়ল গো, পেট ভইরা খাই নাই। অহন অহন খিদায় পেট জ্বলতাছে গো। জ্বালাই আমারও বাপু, তুই দেখি পিসির কোটরে কিছু আছে কিনা। দেখো দেখি দেখো, একটুখানি হইলেই হইব গো। এই নে, ধর দি, ধর ধর ধর। দাও হোসেন মিয়ারে খাইতা দিবা না? কি দিমু? আরে ওই মেলা থেকে আম আনছিল না, তাই দাও। করবা কি, খিদায় মানুষটা খুন হইয়া যায় না। হ, মনে পড়ছে, গোপীরে সিঁদুর ঠাই বেন্নুন নিতে কইছিলাম না, তার কি হইল কদেহি? কেডা জানে, গোপীরা জিগায় দেখো না। গোপী, এ গোপী, আরে এ সিমড়ি, কেন রাখো? সিঁদুর ঠাই বেন্নুন আনছস? দিল না। দিল না? ঠিক করে কহ হারামজাদি। আনতে তো গিয়েছিলাম বাবা, দিল
কি কইলো বিড়ালে নাকি সব খাইয়া গেছে গা। হলা জুয়াসর, হলা পচাইত, পরে আমি দেখো। বাপের কাছ থেকে ছাড়া পেয়ে গোপী আবার ঘুমে ঢলে পড়ে। কুবেরের আর ঘুম আসে না। সরু নালিটাকে হাত দিয়ে হাতড়ে হাতড়ে ঘরের জমা জলটা সে বের করে দেয়। কাজ করতে করতেই ঘুমন্ত হোসেন মিয়ার দিকে চেয়ে দেখে কুবের। ডিবরিতে তো আর বেশি তেল নেই। আলোটা নিভে যাওয়ার আগেই হোসেনকে ঘুম থেকে তুলে একটা আম খেতে দেবে কি? বুঝতে পারে না কুবের। ঘুম ভাঙালে মিয়া ভাই যদি আবার রাগ করে। ঘুমের মধ্যেই পাশ ফিরে শুলো হোসেন মিয়া, আর তখনই চমকে উঠল কুবের। হোসেন মিয়ার লম্বা পাঞ্জাবির পকেট থেকে তার টাকার ব্যাগটা বেরিয়ে এসেছে। ব্যাগটা একদম নতুন, পেটটাও বেশ মোটা। কুবেরের দেহে কাঁপুনি ধরে যায়। অতি সন্তর্পণে হাতটা বাড়িয়ে দেয় সে। ব্যাগ ভর্তি টাকা ও খুচরো থেকে প্রথমে সে একটা আধুলি ছাড়া আর কিছু নিতে সাহস পায় না। তারপর ভেবে দেখে যে এতগুলো খুচরো কি আর হোসেন মিয়া হিসেব করে গুনে গেঁথে রেখেছে? আরও একটা সিকি এবং একটা আনি সে বের করে নেয়। ব্যাগটা হোসেন মিয়ার লম্বা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে ফুঁ দিয়ে সে ডিবরিটা নিভিয়ে দেয় এবার। আর তখনই অন্ধকার চিরে ফিসফিসিয়ে গোপী ডেকে ওঠে। কুবেরের মেরুদণ্ডটা যেন শিরশির করে। ও বাবা, আমারে পয়সা দিবানি? চুপজা গোপী, চুপজা, ঘুমজা ঘুমজা। কাইল আমারে পয়সা দিবা তো বাবা? হ দিমু দিমু দিমু। ওহন এক কেড়ে চুপজা। আচ্ছা ঘুমজা গোপী, ঘুমজা ঘুমজা। গোপী আর কথা বলে না। অন্ধকারে দুহাত লম্বা ছোট চাটাইটা সন্তর্পণে বিছিয়ে কুবেরও শুয়ে পড়ে। ভোরবেলা সবার আগে ঘুম ভাঙল হোসেনের। গায়ে হাত দিয়ে কুবেরকে ডেকে তুলল সে। চোখ মেলেই কুবেরের কেন যে হঠাৎ একটা অকারণ ভয়ে মনটা ভরে গেল। মনে হলো কোথাও কোনো বিপদ হয়নি তো? আরে কি হইব? কি হয়েছে? হয় নাই কিছু। বাড়ি যাই মাঝি ভাই, ভোর হয়েছে। ও হ হ হ, তাই তো তাই তো। তা কাল থেকে তো খাবার নাই পেটে, রাইতেও তো কিছু খান নাই। খান খান খান, এক কাম করে এই 2 গোটা আম খাইয়া যান। খাওনের কথা থো কবির ভাই, বাড়ি গিয়া খাবো। মাইয়ার বয়স কত কবির ভাই? লয়, এই ছন্দ পাকা কইরা থইছি। বিয়া দিবা না মাইয়ারে? হ, দিতে তো হইবই। কোথাকে গেল? হ, পাইছি। এই ল কবির, বাচ্চাগো খাবার কিনা দিও। ব্যাগটা নতুন দেহি, মেলায় কিনছেন বুঝি কাইল? কিনছি। এতক্ষণে যেন কুবেরের ধরে প্রাণ এলো। হোসেন মিয়াকে ব্যাগ বার করতে দেখে তার আত্মারাম খাঁচা ছাড়া হবার জোগাড় হয়েছিল। কিন্তু টাকা পয়সা গুনে দেখার ধার দিয়েও গেল না হোসেন মিয়া। ব্যাগ থেকে ভালো দেখে একটা সিকি বার করে কুবেরের হাতে দিয়ে ব্যাগটা আবার পকেটে ঢুকিয়ে নিল সে। সিটিয়ে থাকা কুবের এবার যেন নিঃশ্বাস ফেলে বাঁচল। কথা বলতে বলতে দুজনে বাইরে এসে দাঁড়ালো। এখন বৃষ্টি নেই, তবে আকাশটা খুব থমথম করছে। হোসেন একবার মুখ তুলে আকাশের দিকে তাকালো। উল্টোনো বাটির মতো আকাশটার নিচে ভেজা চুপসানো পৃথিবীটাকে কেমন কাতর নিঃসঙ্গ মনে হলো তার। হোসেনের ভেতরে একটা কবিত্ব ছিল, 2-একটা গানও বেঁধেছিল সে। জীবনটা অন্যদিকে ঘুরে না গেলে তার গান মানুষের মুখে মুখে ছড়িয়ে তাকে হয়তো হোসেন ফকির বানিয়ে তুলত। অনেক অনেক দিন পরে ফুটো চালার নিচে ময়লা চাটাইয়ের বিছানায় লেটে উপোস নিয়ে ঘুমিয়ে আবারও সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল তার। গাহান বাইনবার পারো কুবের ভাই? আমি পারিলাই, আমাকে যুগইলা পারে। মুখে মুখে ছড়া বাইনতে দেয়। আমি বাইনবার পারি। কোন কি মিয়া ভাই? গান বাদুম শুনবা? কোন মিয়া ভাই কোন? আধার রাইতে আসমান জমিন ফারাক কইয়া থো বন্ধু কত ঘুমাইবা,
বাঁয়ে বিবি ডাইন পোলা, কাল ফসল রো মিয়া কত ঘুমাইবা। মানের পাতে রাইতের পানি হইল রূপার কুপি, বন্ধু উঠা দেখবা না তুমি, উঠা দেখবা না। আলা করেন ঘরের সালা, কেডা সুপি সুপি বন্ধু দিশা রাখবা না। মুখে মুখে বানাইলেন মিয়া ভাই? বানাইলাম। খুশ হলি কি না করতে পারি, চলিয়া হো না। মানের পাতে রাইতের পানি। হোসেন মিয়া আর দাঁড়ালো না। দুপুরবেলা ঘরের চালের জন্য সন আনতে গিয়ে কুবের শুনল সে কোথায় গিয়েছে কেউ জানে না। কিন্তু হোসেন মিয়ার কথা কখনো বেঠিক হয় না। কুবেরের জন্য মনে করে সে সন রেখে গিয়েছে। কুবির ঘরকে লাই। বাবা ঘাটে নিয়ে গেল, হুই যায় যে। তুই তা আমিও যাই গিয়া। মাইয়া শোন, কই তোর বয়স জানোস কিছু? গোপী, আরে ও পোড়ার মুখী, কোথাকে গেলি তুই? আইতাছি। আইলি? বুড়ি পিসির ডাক শুনে ঘরে ঢুকে যায় গোপী। তবে এ গায়ে যে আজকাল তার বিয়ে নিয়ে সবারই বেশ চিন্তা, সে কথা জানে সে। গোপীর আসল বয়স 11, কুবের আরো 2 বছর কমিয়ে দেখায়, নইলে বিয়ের বাজারে দাম থাকবে না। গণেশের শালা যুগল আজকাল পাশের গ্রাম থেকে বনের তত্ত্ব নেওয়ার ছলে আসা যাওয়া শুরু করেছে। ছেলেটার বেশ ইলেম আছে, টাকা পয়সা জমিয়ে একখানা জবরদস্ত নৌকো কিনেছে। লোক পারাপারও মন্দ হয় না। আবার ধান চাল মশলা ডাল চালানোর সময় পাটাতনের গোপন জায়গায় কয়েক মুঠো পাচার করে উপরি রোজগারও বেশ ভালো। যুগলের বয়স বছর 30। সরাসরি কিছু না বললেও বিয়ের বাজারে গোপীর দামটা জানতে চেষ্টা করে সে। গোপীর শতমুখে প্রশংসা করে 2 কোটি বা 3 কোটি টাকার কন্যাপনের কথা ঠারে ঠারে কুবেরও শুনিয়ে দিয়েছে। গণেশের শালা বলে কোনো আপোষ করবে না সে। বুদ্ধিমান পরিশ্রমী যুগলকে মেয়ের পাত্র হিসেবে পছন্দ করে মালা। একদিন সে তার নিজের গ্রাম আকুর টাকুরের মোড়ল হয়ে বসবেই একথা বিশ্বাস করে মালা। তাছাড়া গোপীর বয়সটাও বা আর কতদিন কমানো যাবে? লোকে ইতিমধ্যেই নিন্দামন্দ আরম্ভ করে দিয়েছে যে। আজ কুবের ফিরলেই স্বামীকে তাগাদা দিয়ে মালা বলল, অগো কই কি যোগাইলানি কিছু কয়? কয়। কি কয় শুনি শুনি। তা শুনে তোর কাম কি? মায়া লোক সুপ মাইরা থাক। পোলা বিয়নের লাইগা পৃথিবীতে আইছস, বিয়া পোলা যত পারস রাও করস কেন? গাও জ্বালাই না কথা দেহি খইর পাড়া ফোটে তোমার। মাইনি মোহে মধু দিছিল আতুরে। গোসা হলে মাইরুম গোপীর মা। মারবা নাকি? মারো মারো, আগে মারো মারো। আর না যদি মারো লখার মাথা খাইবা। কি হইল? ঘুমাইয়া পড়লা নাকি? কুবের ঝিমোতে ঝিমোতে নিদ্রা কাতর চোখে স্ত্রীর দিকে তাকায়। রাজরানীকে কি এমন দেখতে হয় জানে না সে, কিন্তু এখন ছেলে কোলে রোগা বউটাকে রাজরানীর মতোই মনে হচ্ছে তার। আর ছেলেটাও তেমন ফর্সা হয়েছে। লখা চণ্ডী গোপী কেউই তো এমন নয়। মালা ফর্সা বটে, নেহাত একটা পা দুমড়ে মুড়ে গেছে, তাই কুবেরের ঘরে এসেছে সে। নইলে পায়ের ধুলো ঝাড়তেও এখানে সে আসতো না। একেবারে বাবুদের বাড়ির মেয়ের মতোই তার গায়ের রং। কিন্তু তার এই সদ্যজাত ছেলেটা যেন মালাকেও হার মানিয়ে দেয়। যতই সে শান্ত সুবিবেচক হোক, মাঝে মাঝে লোকের বিশ্রী ইঙ্গিতে গা জ্বালা করে বইকি। কুবেরের দৃষ্টি আরো ঘোলাটে হয়ে আসে। তার সেই পুরনো জ্বরটা বোধহয় আবার ফেরত আসছে। অনেকক্ষণ নীরবে কেটে গিয়েছে, তবু থেমে যাওয়া আলোচনাটা আবার আরম্ভ করতে কোন রকম ভূমিকার দরকার পড়ে না। কে বলবে যে এই মাত্র ফাটাফাটি ঝগড়া হয়েছে তাদের? কুবের আর মালার স্বর
আবার সেই আগের মতোই শান্ত। স্পষ্ট কইরা যুগল কিছু কয় না গোপীর মা। কয় না কেন? গোপীরে নিব না? গনসা কয় লিব, যুগইলা কিছু কয় না। ওদিন আমারে জিগায় খোঁড়ার মায়ানি খোঁড়া হয়। তুমি কি কইলা? আমি কইলাম তুই বলদ যুগইলা, খোঁড়া বেড়াম যে মার থাকলি মাইয়াও পাইব এমনটা হয়? আমাগর গোপীর চলন পরীর পাড়া। জানুনি গোপীর মা, গণেশ মোরে এক বিষম বৃত্তান্ত কয়। বৃত্তান্ত? তা কি কয়? কয় নকইলা গিয়া গিয়া নাকি যুগইলার মন ভাঙে, বাঁকা বাঁকা মাইয়ার খবর দিয়া আহে। যুগইলা 2-10 খান মাইয়ার খবর না লিয়া গোপীরে নিব না সন্দেহ করি গোপীর মা। কপাল, আমাকে কপাল গোপীর বাপ। জাননি গোপীর মা, এদিকে যে আর এক বৃত্তান্ত আছে। সেইটা আবার কি বৃত্তান্ত গো? হ্যাঁ, রাসু নাকি গোপীরে লিবে তেমনই কয়। সাল সুলা নাই, শখ কত। পঙ্গু বলে বাইরের জগতের সঙ্গে মালার পরিচয় কম। কেতুপুরের 10 মাইল উত্তরে চরডাঙ্গা গ্রামে এই ভাঙা পা নিয়ে সে জন্মেছিল। বড় হয়েছিল বাড়ির মধ্যেই। লাঠিতে ভর দিয়ে খোঁড়াতে খোঁড়াতে বাড়ির কাছের কদম গাছটা অবধি কোনো রকমে যেতে পারত সে। গাছের নিচে চুপ করে বসে থাকত মালা। মারামারি হাতাহাতিকে তার বড় ভয়। ছোটদের মারামারির ফলে বয়স্কদের মধ্যে হাতাহাতি মহামারী হয়ে যেতে দেখেছে সে। তাই নিজের ভাই দুটোকে আগলে রাখত মালা। ভাইদের গায়ে হাত দিলে তীক্ষ্ণ বাঁশির মতো গলা নিয়ে প্রাণপণে চেঁচাত সে। খেলুড়ের দল তখন 2 ভাইয়ের বদলে খোঁড়া দিদিকে চ্যাংদোলা করে পিছনের গোবর গাদায় ফেলে দিত। সে দিনগুলো আজও যেন চোখের সামনে দেখতে পায় মালা। লখা আর চণ্ডীকে প্রাণপণে আগলে রাখতে চায় সে। জেলেপাড়ার কোনো মায়েরাই মালার মতো ছেলে মেয়েদের স্নেহ করে না। ছেলেদের 8-10 বছর বয়স হয়ে গেলেই তারা যে যার মতো বড় হতে থাকে। ব্যতিক্রম শুধু মালা। সারাদিন দস্যিপনার শেষে সন্ধেবেলায় ঘরে ফিরে এসে লখা আর চণ্ডী তাদের মায়ের গা ঘেঁষে বসে থাকে। তাদের ভাত মেখে খাইয়ে দেয় মালা, গায়ে হাত বুলিয়ে দেয়, খড়ি ওঠা চুলে বিলি কেটে দিয়ে রূপকথার গল্প শোনায় সে। সেই যে সুট দিল, ইলিশের মরশুমে কুবের খুব কমই বাড়ি থাকে। তবে যেদিন সে থাকে সেদিন বড়লোকের বাড়ির পোষা কুকুরের মতো উদাস চোখে স্নেহ মমতার এসব খাপছাড়া কাণ্ড কারখানা দেখতে দেখতে সে হাই তোলে। তবে লখা ও চণ্ডীর মতো মন দিয়ে সেও যে রূপকথা শুনছে, মালার তা টের পেতে বাকি থাকে না। তাই ছেলেরা ঘুমিয়ে পড়লেও সে থামে না। হাত নেড়ে মুখভঙ্গি করে রস দিয়ে ঘুমন্ত ছেলেদের গল্প বলতে থাকে। গল্প বলতে সে ওস্তাদ। একই গল্প বারবার বলেও শ্রোতাদের সে সমান মুগ্ধ করতে পারে। গোপী সরতে সরতে মার গা ঘেঁষে আসে, আর পিসি ঠায় বসে থাকে দুয়ারের কাছে। মালার গল্প শুনতে আসে গণেশের বউ উলুপি, ছেলে মনাই আর মেয়ে কুকিও। সিধুর তোতলা হাবা মেয়ে বগলিও আসে। কেউ তার কথায় কোনো বাধা দেয় না। জেলেপাড়ার সেই টিমটিমে আলোর সামনে তখন যেন জ্যান্ত রাজা রানীর দল ঘুরে বেড়ায়। মালার বাপের বাড়ি চরডাঙ্গা গ্রামে। এবারের বর্ষা সেই গ্রামটাকে নাকি একেবারে ডুবিয়ে দিয়েছিল। সে খবর কানে আসার সঙ্গে সঙ্গে বড় আকুল হয়ে উঠেছে মালা। অভিমান ভরে সে কুবেরকে বলে, হগো কই তোমার কি পাষাণ পেরান? আমার বাপ আমার ভাই ডুইবা মরে, একবার নি খবর নিলা? আমাকে তো সময় কোথাও আছে তোর বাপ ভাইয়ের ফরমাস খাটুম? ফরমাস খাইটার কথা কও কেন? একবার খবর লইলে কি এমন ক্ষতি ছিল শুনি? কুটুম তো তোমার নাকি? বৌদি তো ঠিকই কয়। চল লাগবি, কালে কত শ্বশুর বাড়ি গিয়া ভোজ খাই আসুম। চল্লা। যার কুটুম তার হুশ নাই গো, ওই নে দেখায় সোহাগ। অবশেষে গণেশকে সঙ্গে করে
কুবের একদিন তার শ্বশুর বাড়ির খবর নিতে গেল। খাল, পুকুর, মাঠ, ঘাট তখন একাকার হয়ে গিয়েছে। 2 মাস আগে যে ক্ষেতের আল দিয়ে মানুষ চলাচল করত, এখন সেখানে লগি থই পায় না। কোনো গ্রাম ভেসে আছে দ্বীপের মতো, কোনো গ্রামে মানুষের ঘরের ভিতরে 1 হাঁটু জল। সকলে মাচা বেঁধে বাস করছে। কুবেরের শ্বশুর বাড়িতেও সেই একই হাল। মালার বুড়ো বাপ বৈকুণ্ঠ মাচায় বসে তাদের গরু দুটোকে খড় দিচ্ছিল। ঘরের চালে বসে বঁড়শি দিয়ে মাছ ধরছিল মালার বড় ভাই অধর। কুবের এসেছে শুনে মালার ছোট বোন কপিলা মই বেয়ে নেমে এলো। কুবেরের শাশুড়ি আর নামতে পারল না। কুবের নৌকো নিয়ে গেছে। অধর আর তার 1 পাল উলঙ্গ ছেলে মেয়েদের সঙ্গে কপিলাও আরাম করে তার নৌকোয় এসে বসল। নাও নিয়ে আইলাম আজি, বইনেরে আনলা না কেন? কতকাল দেহি নাই বইনেরে, পোলাপান গো তো আইনবার পারতা। আনুম ভাবছিলাম তোমরা এখানে কিবার ওইসো না যাই না, শেষমেশ ডরাইলাম। আসনের লাইগা গোপী তো কাইন্দাই সারা হইছিল। তুমি আইলা কবে কপিলা? আমার কথা তো তাহা থাক তাহলে। হাসলা যে মাঝি? কই হাসি নাই তো কপিলা, হাসুম কেন? কুবেরের বিয়ের সময় বড় দুরন্ত ছিল কপিলা। তখন পঙ্গু মালাকে বিয়ে করেছিল বলেই হয়তো কপিলার দুরন্তপনা অত বেশি চোখে পড়েছিল কুবেরের। অন্ধকারে যে বাস করে, মৃদু আলোতে তার চোখ ঝলসে যায়। মালার পরে কপিলার বিয়ে হয়েছে। একটি মেয়ে হয়ে আঁতুড়ে মরে গিয়েছে বছর 2 আগে। কে জানে এখন কপিলার মতিগতি কেমন হয়েছে? সে কি শান্ত হয়ে সংসার করে? না, কুবেরের চোখে সেই দুরন্তপনা ছাড়া কপিলার আর কোনো গুণই এখন অবধি ধরা দেয়নি। নৌকো থেকে নেমে মাচায় গেল কুবের মালার মায়ের সঙ্গে দেখা করতে। মাচায় বসেই কেঁদে কেটে তাদের দুঃখের বিবরণ শোনাতে লাগলো সে। জল যতদিন না কমে ততদিন পর্যন্ত কেতুপুরে তার বাড়িতে গিয়ে থাকার জন্য কুবের সকলকে নিমন্ত্রণ করল। এ আহ্বান তুচ্ছ করার মতো নয় ঠিকই, কিন্তু বাড়ি ঘর জিনিসপত্র ফেলে সকলে যায় কি করে? সাময়িকভাবে সব তুলে নিয়ে যেতে পারলে হতো, কিন্তু সে তো সম্ভব নয়। বউ বা গরু বাছুরগুলোর কি হবে? তবে ছেলে মেয়েদের নিয়ে অবশ্য কপিলা যেতে পারে, নয়তো এতগুলো কাচ্চা বাচ্চাকে মালা একা সামলাতে পারবে না। কপিলা সুখেই ঘরকন্যা করছিল, তবে 2 মাস হলো তার বর শ্যামা দাসের সঙ্গে ঝগড়া করে সে এখন বাপের বাড়িতেই থাকছে। মাইয়াডারে তার স্বামীর কাছে রাখ খাইলাম, তা ঘরে ঠাঁই দিল না। ইডা কি কোন? তাইলে আর কই কি বাপ, সে মরদ অন্য মাইয়ারে বিয়া কইরা সুখে সংসার করতাছে। আরে আমার কপিলা রে, কপিলারে ঘরে তুললো না? ওরা মানুষ নয়, সব পশু পশু, বুঝতাছো বাপ? তোমারে কমু কি কুবির, মাইয়ারে লইয়া আমি জইলা মরি। তুমি হইলা গিয়া আমার সোনার জামাই, আমার খোঁড়া মাইয়া ডারে তুমি মাথায় কইরা থুইছো। আর এই পোড়া কপাইলা কপিলার কপালটা দেখো, পলকটির মরণ নাই গো, মরণ নাই। কপিলা আমাকে লগে যাবে? ওই তাইলে যাক ছাওয়াল গুলারে লইয়া। মালা এত গুলান রে সামলাইতে পারবো না। যাক। পঙ্গু বলে মালাকে কখনো অনাদর না করাটা যে এতখানি প্রশংসার ব্যাপার, সেটা কুবের এই প্রথম শুনল এবং জানল। মালার জন্য, তার ওই দরিদ্র সংসারের জন্য কুবেরের হঠাৎ কেমন মায়া হয়। আর কথা না বাড়িয়ে অবশেষে খাওয়া দাওয়ার পর কপিলা ও বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে কুবের কেতুপুরের উদ্দেশ্যে বের হয়ে পড়ল। চুলে চপচপে করে নারকেল তেল দিয়েছে কপিলা। গায়ে হলুদ মেখে স্নান করে বেগুনি রঙের একখানা শাড়ি পরে খুব সেজে কুবেরের সঙ্গে চলল সে। স্বামী ত্যাগ করেছে বটে, কিন্তু বয়স তার কাঁচা। আহা,
কুটুম বাড়ি যাওয়ার নামে মেয়েটা আহ্লাদে আটখানা হয়ে উঠেছে। কেতুপুরে পৌঁছতে বেলা কাবার হয়ে গেল। মালা তাদের জন্য উতলা হয়ে অপেক্ষা করছিল। বাপ ভাইদের বিশেষ কোনো ক্ষতি হয়নি শুনে তার মুখে এবার হাসি ফুটল। যে মুখ সব সময় বিষণ্ণ থাকে, আজ বাপের বাড়ির লোকদের পেয়ে সে মুখে খুশি আর ধরে না। এদিকে গরিব কুবেরের ওপর এতগুলো মানুষের খাওয়ার ভার এসে পড়ল। সে এবার মহা বিপদে পড়ল। ভর সন্ধেতেই একখানা বিড়ি ধরিয়ে ঘাটের কাছে এসে বসল কুবের। গণেশ বোধহয় জানতো যে কুবের আসবে। সেও কুবেরের পিছু পিছু এসে হাজির হয় সেখানে। মুখখান অমন বাদলার সাঁঝের মতো করে আসোস কেন? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে বুঝোস নাই? আলার পানির ধাক্কায় আউস্থান মইরা গেল। এখনো ইলিশ আছে তাই ঢের পেটে পড়তাছে। এরপর কি হইব জানোস কিছু? ঘরে একটাও পয়সা নাই। তা পয়সা নাই তো কি হয়েছে? কুটুম তো আছে, কি বলিস? এত চুপ কর দিহি। আমাকে দুঃখের দিনে যারা ফিরা তাকায় না, কাগজে ক্যান খাতির করতে গেলাম, মাসার উপর তো হগলে মিলা দিব্যি ছিল। আহা, চটিস কেন? বৌদিনী চরডাঙ্গা জাতি কইল। হ, মালা অমন পাগল পারানি হইল নাইলে কি আর চরডাঙ্গা গিয়া হক গলরে লইয়া আইতাম। কথাটা কুবের কিছু ভুল বলেনি। বাস্তবিকই মহা বিপদে পড়েছে সে। এবারের বর্ষায় আউশের ফসল একেবারে নষ্ট হয়ে গেছে। দেশে নিশ্চয়ই দুর্ভিক্ষ লাগবে। এই আশঙ্কাতেই খাবার দাবারের দাম এখন থেকেই আকাশ ছুঁয়েছে। ইলিশের মরশুম বলে এই সময়টাতে একটু রোজগার করে 2-4 পয়সা যে জমিয়ে রাখবে, তাও আর পারল না কুবের। কারণ নিমন্ত্রণ করে নিয়ে এসে কপিলাদের তো আর সে না খাইয়ে রাখতে পারে না। কিন্তু স্বামীর দুঃখ মালা বোঝে না। উনানে সাইগো যদি বোর মুহে পিরিত যেন উঠলে উঠছে। এরা কি কও কবির ভাই? মায়া মানুষ এত বুঝবার পারে নাকি? হ্যাঁ, হ, মায়া মানুষ। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কুবের মাছ ধরতে যাওয়ার আগে পিসি সকলকে ভাত বেড়ে দেয়। কুবের এই মাত্র খেয়ে উঠেছে। আজ তার নিজের ছেলে মেয়ের সঙ্গে আরো কয়েকটা প্রাণীকে সারি দিয়ে বসে খেতে দেখে দুশ্চিন্তায় নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে সে। ভবিষ্যতের অনিবার্য খিদের কথা ভেবেই তার ভরা পেটের অন্ন সঙ্গে সঙ্গে হজম হয়ে যায়। ওদিকে মালা বসে বসে সকলের খাওয়ার তদবির করছে। গোপীর পাতের ডাল ভাতটুকু আদর করে তার ভাইয়ের পাতে তুলে দেয় মালা। এ দৃশ্য কুবের আর দেখতে পারে না। নৌকোয় গিয়ে চুপ করে বসে থাকে। ধনঞ্জয় ও গণেশ তখনও আসেনি। কুবের একাই বসে থাকে। নদীর ঢেউয়ে দোল খাচ্ছে নৌকো। হু হু করে বাতাস বইছে। অন্ধকার এত গাঢ় যে মনে হয় ধোঁয়ার মতোই বুঝি বাতাসে উড়ে যাবে। হন হন করে পা চালিয়ে বেরিয়ে এসেছে কুবের। একাই এসেছে সে, কিন্তু তার পিছনে পিছনে যে কপিলাও বেরিয়েছে তা সে জানে না। এটা আবার কিডা? এমন কইরা হাসে কেন? না না না, মানুষের হাসি তো এমন নয়। কেডা কেডা হাসে? তামুক পেইলাইছো মাঝি, তামুক পেইলাইছো। খাটাসের মতো হাসিস কেন কপিলা? হ্যাঁ, ডরাইছিলা? হ্যাঁ, আরে পুরুষ। মাঝি, আমার নিবা লাগে কোন মাঝি? নিবা? আবদার করে কুবেরের হাত ধরে টানাটানি শুরু করে কপিলা। চিরদিনের শান্ত নিরীহ কুবেরকে কোথায় নিয়ে যাবে সে? মালার বন্যা কপিলা? হ্যাঁ, তাই তো। কুবের তার দুটো কাঁধ শক্ত করে ধরে অবাধ্য বাঁশের কঞ্চির মতো তাকে পিছনে হেলিয়ে দিয়ে বলে ওঠে, মজ্জাদি করস যদি নদীতে চুবানি দিব কপিলা। আরে আরে কি করস, কি করস? পাক মাইখা মরস কেন কপিলা? মানুষে কইব কি? বাড়িতে যা, বাড়িতে যা।
কপিলার মনে কি আছে কে জানে। সে চলে গেলে কুবেরের দু চোখে আগ্রহ ঘন হয়ে আসে। ভাগ্যিস অন্ধকারটা ছিল, তার সেই আগ্রহকে অন্ধকারেই লুকিয়ে রাখে কুবের। কপিলার এনে দেওয়া তামাক সেজে এসে টানতে আরম্ভ করে। আজ তার তামাকের কোনো ভাগিদার নেই, সবটা সে একাই মৌজ করে টানতে থাকে। নৌকোর দোলা আর পদ্মার ঠান্ডা বাতাসে কুবেরের মন ক্রমশ শান্ত হয়ে আসে। মালা কখনো হাঁটা চলা করতে পারেনি, চারিদিকে জীবনকে কখনো ছড়িয়ে মেলে রাখতে পারেনি সে। তাতে কুবেরের কখনো আফসোস ছিল না, বরং মালার প্রতি স্নেহে সহানুভূতিতে তার মন উথলে উঠেছে বরাবর। ভাঙা চালের নিচে সংকীর্ণ শয্যায় পঙ্গু মালার তুলনা জগতে নেই। কিন্তু মালা তো এই অন্ধকার রাতে তামাক পৌঁছে দিতে নদী তীরে ছুটে আসতে পারবে না। বাঁশের কঞ্চির মতো অবাধ্য ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়াতেও পারবে না সে। কুবের এখন সেবা পায়। সারা রাত্রি পদ্মার বুকে কাটিয়ে ঘরে ফিরে এসে সে এখন না চাইতেই পা ধোয়ার জল পায়। উনুনের সামনে থেকে কপিলার গলা ভেসে আসে। কই গো মাঝি, না উজাইয়া আইলা? কোন ভরে দুগা পেটে দিছো? কখনো ক্ষুধা লাগে নাই বুঝি? কি যে কস কপিলা, পেটে যেন দানও জ্বলতাছে। জানি গো জানি। ও গোপী, তোর বাপরে কাঁসা খান দে তো দেহি। পান্তা ভাতের কাশিটার জন্য এখন আর কুবেরকে হাঁকাহাঁকি করতে হয় না। খেয়ে ওঠা মাত্র তামাক আসে, শোয়ার জন্য তার মলিন বিছানাও প্রস্তুত থাকে। এবং ফাঁক পেলেই কোনোদিন গোঁফ ধরে টান দিয়ে, কোনোদিন একটা চিমটি কেটে হাসি চেপে চোখের পলকে উধাও হয়ে গিয়ে ঘুম আসার আগেই কুবেরের চোখে স্বপ্নও এনে দেয় কপিলা। পরের পেট ভরাতে ফতুর হতে হতেও তাই ঘরের প্রতি আকর্ষণ বাড়ে কুবেরের। ইলিশের ভাগ বাঁটোয়ারা হওয়া মাত্র ঘরের দিকে আজকাল পা চালায় সে। তার সর্বক্ষণের সঙ্গে গণেশ অবশ্য মাঝে সাঝে অবাক হয় বেশ। এটা বিড়ি দিবানি কবির? ল এইটাই আসিল, ধর। আজান কুড়া দেখলেই শেষ। কোথাকে যাও শুনি? একটা টান দিবা না? ও মনের সুখে টান দে রে তুই। আমি অহন বাড়িতে যাই, ক্ষুধা লাগছে জোর। বিহানে ঘাটে দেখা হবে। গণেশকে হতভম্ব করে বাড়ির দিকে পা চালে কুবের। তাকে বাড়িতে যাওয়ার দুগাল মুড়ি খাওয়ার আমন্ত্রণও জানায় না সে। নড়বড়ে ঘরের প্রতি কুবেরের আকর্ষণ বাড়ে। ক্রমে মাঠঘাটের জল কমে। ও তো আর মানুষের চোখের জল নয়, কমবে বই কি। জল নামলে মালার বড় ভাই অধর আসে। কুবেরকে সে সত্যিই কুবের ভেবেছে নির্ঘাত। 2 টাকা ধার চেয়ে বসে। টাকা না পেয়ে রাগ করে সবাইকে সে চরডাঙ্গায় ফিরিয়ে নিয়ে যেতে চায়। কুবের বা মালা কেউই বাধা দেয় না, কিন্তু কপিলা যায় না। ঝগড়া করে গাল দিয়ে অধরকে সে তাড়িয়ে দেয়। কে জানে কি আছে কপিলার মনে। আমি যাবো না, এখান সাইরা এক পাও যাবো না কোথাও। কে যাবি না তুই? তা এখানে তোর কোন শ্বশুর আছে শুনে? কোন কুটুম আছে তোর? তুমি শুই না কি করবা? আমি যাবো না, কইছি তো যাবো না। তুমি সাওয়াল পান লইয়া যাও দেহি, আমি এইখানেই ভালো আছি। ঘর নি যাবি কপিলা? মা কাইন দে শুনছি। ভালো কথা কইলা দিদি, সে বুড়ির মরণ নাই, আমার লইকা নাকি কাঁদবে। মালা আর কিছু বলে না। তার চুপ করে যাওয়াটাই সবচেয়ে বেশি খোঁচা দেয় কুবেরকে। কোনোদিন হয়তো তার সঙ্গে কপিলার অন্যায় মাখামাখি চোখে পড়েছে তার, কিংবা হয়তো কপিলার চাপল্য তার ঈর্ষা জাগায়। ওদিকে রাসুর আর সেই আগের মতো খাতির নেই। তার কাছ থেকে কেউ আর ময়নাদ্বীপের গল্প শুনতে চায় না। রাসুর বলার বিরাম নেই, কিন্তু লোকের আগ্রহ কমে গেছে। হোসেন মিয়া তাকে কিছু টাকা দিয়েছে। রাসুর ইচ্ছে সেই টাকা দিয়ে একটা বউ খরিদ করে সে। গোপী হলেই ভালো হয়, ইঙ্গিতে সে কথা জানিয়েছে রাসু। কিন্তু কুবের সেসবে কান দেয় না। গণেশের শ্যালক যুগলকে একরকম ঠিক করেই রেখেছে সে, কিন্তু গোপীর আশা এখনো ছাড়েনি রাসু। গল্প করার ছলে কুবেরের বাড়িতে এসে আর চোখে গোপীর দিকে তাকিয়ে থাকে সে। রুক্ষ লালচে চুল,
উঁচু কপাল আর থ্যাবড়া নাকের নোংরা গোপীকে পরীর মতোই সুন্দরী মনে হয় রাসুর। যুগলের চেয়েও রাসুর বয়স কম। 5 বছরের একটা মেয়েকে বিয়ে করে তার বড় হওয়ার আশায় হাঁ করে বসে থাকার ধৈর্য রাসুর আর নেই। বয়স্থা মেয়ে গোপী তার জন্য ঠিক। যাদের সে ময়নাদ্বীপে বিসর্জন দিয়ে এসেছে তাদের জায়গা নতুন মানুষ দিয়ে তাড়াতাড়ি ভরিয়ে তুলতে হবে তাকে। একা একা বড় কষ্ট হচ্ছে রাসুর। এই দেহ গোপী, তোমার লগে কি আনছি আইজ? কই কই কি আনছো দেখি দেখি। এই দেহ পুঁথির মালা আনছি, কাছের চুড়ি আনছি, ধরো ধরো সব তোমার। বলো দিহি কেমন হইছে? খাসা তো এই অগল গোলান আমার। হত তোমার লগেই তো আনছি। ভিতর জানা গোপী, তোর এখানে কাম কি রে? লোকা সন্ডির লোকে জানা তুই। গোপীকে যুগলের জন্য আগলে রাখে কুবের। হোসেন মিয়ার কাছ থেকে রাসু কত টাকা পেয়েছে তা সে জানে না। 1000 না লাখ সে খবর তার কাছে নেই, কিন্তু এইটুকু জানে যে হোসেন মিয়ার দেওয়া টাকাটা তার থেকে বাগিয়ে নিতে চায় রাসুর মামা পিতম মাঝি। পিতমের মেয়ে যুগী শীতলকে দিয়ে বাবুদের বলে নিজের ঘরের কাছে খানিকটা জমি রাসুকে জোগাড় করে দিয়েছে। একখানা ঘর তুলে রাসু এখন সেখানেই থাকে একা। গ্রামের মধ্যে একমাত্র যুগী এখনো তার কাছে ময়নাদ্বীপের গল্প শুনতে চায়। শান্ত সরল মনের যুগীকে জেলেপাড়ার দারিদ্র ও নীচতা থেকে সরিয়ে রেখেছে শীতল। এত দয়া মায়া এমন কোমলতা জেলেপাড়ার আর কোনো মেয়ের নেই। তবে কৃপণ স্বভাবের শীতল যুগীর দান করার স্বভাবটা পছন্দ না করলেও এই স্বভাবের জন্যই যুগীকে সে ভালোবাসে। এমন আশ্চর্য মন মানুষের। সেদিন শীতলের দাওয়ায় বসে গল্প করছিল রাসু। এমন সময় বাকি পয়সার তাগাদা করতে কুবের সেখানে এসে দাঁড়ালো। তাকে দেখে রাসু যেন বিনয়ে গলে গেল। আরে বসো বসো কুবির ভাই, তামুক খাও। না তামুকে কাম নাই, পয়সা দেন শীতল বাবু। পয়সা কিসের মাঝি? বাহ, ইলিশ দামটা মনে লাই নির্যশ। দেন দেন শুকাই দেন, মেলা কাম আছে, ঢং দেখার সময় লাই। আরে করেন কি শীতল বাবু, মাঝির পয়সা দেন নাই? না না, এইটা ঠিক হয় নাই। দেন দেন, ধার বাকি সব শোধ কইরা দেন। যা যা দিমু না। কি করতে পারস তুই? যা গিয়া নালিশ কর গা, দেহি তোর কত ক্ষমতা। আমারে কয় একটা পয়সা ছাড়ুম না শীতল বাবু, আমার হকের পয়সা দেন কইছি। দেন দেও না, হকের পয়সা আটকায় রাখতেছো কেন? মাঝি কি মিছা কথা কইতে আছে নাকি? দাও দেখি। একবার জ্বলন্ত চোখে কুবেরের দিকে চেয়ে 10 আনা পয়সা ঝপ করে দাওয়ায় ফেলে দিল শীতল। সে পয়সাটা কুড়িয়ে নিয়ে হনহন করে বাড়ির দিকে পা চালালো কুবের। তার সঙ্গে রাসুও চলল। ইনিয়ে বিনিয়ে তার তোষামোদ তখন দেখে কে? কুবের নিঃশব্দে ঘরে এসে ঢোকে। রাসুকে বসতেও বলে না। না, গোপী এখন বাড়ি নেই। কপিলার সঙ্গে সে জল আনতে গিয়েছে নদীতে। রাসু আস্তে আস্তে ফিরে যায়। নদীর ধারে গোপীর জন্য দাঁড়িয়ে থেকে কপিলার গাল খায় সে। ঢং দেও না, বুড়োর বেফাম হয়েছে গো। তারপর হনহন করে হাঁটতে আরম্ভ করে কেতুপুর গ্রামের দিকে। রাসুর মনে হয় নদীর ধারে ওভাবে দাঁড়ানো তার উচিত হয়নি। কপিলা যদি কুবেরকে বলে দেয় কসিপানা মাইয়ার লইগা হা কইরা খাড়াই আছে, ঠিক যেন বক। ভাদ্রের পরে আশ্বিন। আশ্বিনের মাঝামাঝি পুজো। সেদিন প্রবল ঝড় উঠেছে। কালবৈশাখী কোথায় লাগে? সারা দিন টিপটিপ বৃষ্টি হলো। সন্ধ্যায় আকাশ ভরে এলো নিবিড় কালো মেঘে। মাঝরাত্রে সে কি প্রবল ঝড়! কি বেগ বাতাসের, আর কি গর্জন! বড় বড় গাছ মড়মড় শব্দে মটকে গেল। জেলেপাড়ার অর্ধেক কুটিরের চালা খসে এলো। সমুদ্রের মতো বিপুল ঢেউ তুলে পদ্মা আছড়ে আছড়ে পড়তে লাগলো তীরে।
জেলেপাড়ার বৃদ্ধ রমণীরা হাহাকার করে রাত কাটান, ছোটরা গুমরে গুমরে কাঁদতে লাগল। জেলেপাড়ায় একজনও পুরুষ নেই, সকলেই পদ্মার বুকে নাও ভাসিয়েছে। ইলিশের মরশুমে শেষ কটা দিনের মোটা উপার্জন কেউ ছাড়ে। সকালে ঝড় কমলো, কিন্তু একেবারে থামলো না। শাঁ শাঁ শব্দে বাতাস বইতে লাগলো, বৃষ্টি পড়তে লাগলো গুঁড়ি গুঁড়ি। জেলেপাড়ার দিকে তাকানো যায় না। গায়ে গায়ে লেগে থাকা ঘরগুলো কি যেন আবর্জনার মতো নেড়ে ছেড়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছে। কোনো ঘর কাত হয়ে পড়েছে, কোনো ঘরের চালা নেই, কোনো চালার অর্ধেক খড় উড়ে গিয়ে বাঁশ বের হয়ে পড়েছে। উঠোন ভরে পথ জুড়ে জমেছে গাছের ডালপালা। কুবেরের শোবার ঘরখানা পড়ে গিয়েছে। গোপী খুব আঘাত পেয়েছে, কে জানে ডান পাটি তার ভেঙে গিয়েছে কিনা। রাসু, পিতম, হিরু সবার ঘরেরই সেই একই দশা। আমিনুদ্দিন বউ আর ছেলে থেঁতলে মরেছিল, শুধু মেয়েটার কিছু হয়নি। আমিনুদ্দিন কোথায় আছে কেউ জানে না। ভীত বিবর্ণ মুখে কাঁপতে কাঁপতে জেলেপাড়ার মেয়েরা পদ্মা তীরে গিয়ে দাঁড়ায়, আরক্ত চোখে তাকিয়ে থাকে উন্মত্ত নদীর দিকে। বেলা বেড়ে উঠলে ধীরে ধীরে বাতাস পড়ে গেল, পদ্মা শান্ত হয়ে এলো। অপরাহ্নে একটা দুটো করে জেলেপাড়ার নৌকোগুলো ফিরে আসতে লাগলো। প্রথমে যারা এসে পড়ল সকলে তাদের ঘিরে জুড়ে দিল কলরব। বাকি সব অন্য সকলের কি খবর? সকলের খবর তারা দিতে পারল না। কে কোথায় তীরে ভিড়েছে কে জানে। দু চারজনের খবর মাত্র তারা বলতে পারল। কুবেরের জন্য কেউ আসেনি। পরের মুখে সে তার বাড়ির আর গোপীর বৃত্তান্ত শুনল। বিবর্ণ মুখে বাড়ির দিকে পা বাড়ালো কুবের। পথে দেখা হলো কপিলার সঙ্গে। কুবেরকে দেখেই উচ্চ কণ্ঠে কেঁদে উঠল কপিলা। ফিরাইছো মাসি, ফিরাইছো। মোর আছেন, ঠাকুর আমার মোর রাখছেন। আমি মানত কইরা তুইছি 5 পহার হরিণ লুট দিমু। ঠাকুর কি হইল কি? ঠাকুর পায়ে বিষম চোট পাইছে মাইয়া, শুনছনি বৃত্তান্ত? হ শুনছি, ফুইলা গেছে না? হ বিষম ফুলছে, দিনটা ভইরা চিল্লাইয়া মরছে মাইয়া। চল 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 দেখি। চারদিকে ভাঙা গাছ, ভাঙা টালি, নৌকোর ভাঙা পাটাতন পেরিয়ে নিজের ঘরের কাছে গিয়ে দাঁড়ালো কুবের। কিন্তু ঘর কই তার? বড় ঘরখানা ভেঙে উঠোনে হুমড়ি খেয়ে পড়েছে। পিসির ঘরে সকলে আশ্রয় নিয়েছিল। ঘরে ঢুকে কুবের ঢেঁকিটার ওপর বসে পড়ল। গোপী শুয়ে শুয়ে কাতরাচ্ছে, পায়ে তার চুন হলুদ মাখানো হয়েছে, হাঁটুর কাছে বেজায় ফুলেছে। মালার চোখে ভয় মাখানো দৃষ্টি। গত রাত্রের প্রলয় কাণ্ড ভীরু পঙ্গু নারীটিকে আধমরা করে রেখে গিয়েছিল। এখনো সে সামলে উঠতে পারেনি। কুবের এসে পড়াতে সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। পিসি ভাত রেঁধে রেখেছিল। ঝড়, বাদল, ভূমিকম্প কিছুই পিসির ভাত রান্না বন্ধ করতে পারে না। খানিক পরে উঠে কুবের ভাত খেল, তারপর গোপীর কাছে একটু বসল। যন্ত্রণায় মেয়েটার মুখ নীল হয়ে গিয়েছে। কি করবে কুবের? যন্ত্রণা লাঘবের কি মন্ত্র সে জানে, যাতে গোপীকে এতটুকু আরাম দিতে পারে? নীরবে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় নেই তার। মালা ধীরে ধীরে বলতে থাকে, ঝড়ে ওই বুইরা গাছ খান সালের ওপর আইয়া পড়ল। মরমর আওয়াজ শুন না মাইয়ারা ভয়ে ছটফট কইরা দাওয়ায় যাওনের লিগা যেই বাইর আইছে, সালটা হুড়মুড় কইরা পায়ের উপরে। বোকা মাইয়া, ঝড়ে কেউ বাইরাইয়া যায়? মালা আরো কি সব বলতে থাকে। শুনতে শুনতে ঢুলতে থাকে কুবের। সারা রাত ধরে ঝড়ের সঙ্গে যুদ্ধ করেছে সে। দুটো মুড়ি ছাড়া পেটে আর কিছু পড়েনি তার। বাড়ি পৌঁছানো পর্যন্ত দুর্ভাবনায় ঢিপ ঢিপ করেছে তার বুকের মধ্যেটা। এখন পেট ভরে খেয়ে উঠে আর তার জেগে থাকার ক্ষমতা নেই। মালা সব কথা তার কানেও যায় না। গোপীর মাথার কাছে সরু একটুখানি জায়গা করে কোনো মতে কাত হয়ে সে একসময় ঘুমিয়ে পড়ে।
সন্ধ্যার আগে জেলেপাড়ার সকলেই ফিরে এলো। পদ্মার গ্রাসে কেউ যায়নি। কয়েকটা দিন বড় গোলমালের মধ্যে কেটে গেল। ধীরে ধীরে ভাঙা ঘরগুলোর সংস্কারের চেষ্টা চলতে লাগলো। কেতুপুরের 2-4খানা ঘরবাড়ি পড়ে গিয়েছিল। একদিন মেজকর্তা অনন্ত তালুকদারের সভাপতিত্বে গ্রামবাসীর একটা সভা হয়ে গেল। ক্ষতিগ্রস্ত আর দুস্থদের জন্য চাঁদা তোলার ব্যবস্থাও হলো। অনন্তবাবু নিজে দান করলেন 10 টাকা। গ্রাম থেকে আরো 15 টাকা উঠল। তার মধ্যে 7 টাকা দেওয়া হলো কেতুপুরের নন্দ ভট্টাচার্যকে। আহা, ব্রাহ্মণের 2খানা ঘর পড়ে গিয়েছে। জেলেপাড়ার জন্য দেওয়া হলো 10 টাকা, 2 টাকা করে 5 জনকে। বাকি টাকাটা বোধহয় ফান্ডে জমা থাকলো। সুখের বিষয়, ঠিক এই সময়েই দীর্ঘ অনুপস্থিতির পরে গ্রামে ফিরে এলো হোসেন মিয়া। ঘুরে ঘুরে এসে চারদিকের অবস্থা দেখে বেড়ালো। তারপর দাড়ি নেড়ে বলল, না, টাহা কর্জ দিমু না, সন দিমু, বাঁশ দিমু, নিজে খাড়াইয়া তোমাকে ঘর তুইলা দিমু, শেষে নিকাশ নিয়া হত লিখুম, একটা কইরা টিপ দিবা। কি কও কুবের ভাই? হ, তাই সই মিয়া। মাঝিপাড়ার সকলেই রাজি। পুরনো জীর্ণ ঘরের বদলে যদি নতুন ঘর ওঠে, খত লিখে দিতে আর আপত্তি কি? ঘর যাদের পড়ে গিয়েছিল তারাও সকলে খুশি হয়ে উঠল। যাদের ঘর পড়েনি তারা দুঃখিত হয়ে ভাবল, ঘর দুয়ার তাদেরও পড়ে গেলে মন্দ হতো না। সকলেই আগ্রহের সঙ্গে হোসেন মিয়ার সাহায্য গ্রহণ করল না শুধু আমিনউদ্দি। তার ঘরে থাকার মতো আর কেউ বেঁচে নেই। ঘর নিয়ে সে কি করবে? শুধু রয়েছে তার মেয়েটা মমিন। কেন আছে কে জান। সারাদিন মমিন মৃদুস্বরে কাঁদে। আমিনউদ্দি তাকিয়েও দেখে না, কথাও বলে না। ক্রমে ক্রমে সকলেরই নতুন ঘর উঠল। হোসেন মিয়া মজুরদের কি ইঙ্গিত দিয়েছিল সেই জানে। কুবেরের ঘরটা উঠল সকলের আগে। ঘর দেখতে এসে হোসেন মিয়া গোপীর জন্য দরদ দেখিয়ে বলল, হাসপাতালে নিয়ে যাও কুবের ভাই, জবর চোট পাইছে মালুম হয়। মিয়া নিয়ে যাবো। শেষে মায়ের মতো মায়াটাও কিনা। আহা, ওই সব বললো না মাঝি, আল্লাহ ওরে ভালো কইরা দিবেন। ও হ্যাঁ, এই নাও মাঝি ভাই, টিপসই দাও। 21 টাকা 10 আনার খত লিখছি, বাদ দিছি 2 টাকা। টিপসই দিয়া রাখো, যখন পারবা দিবা, না দিলি মামলা করুম না ভাই। না না মিয়া, আপনি কি কন, এই চিন্তা আমার নাই। জান দিয়া তোমাকে দরদ করি, খত লিখা থইলাম, হিসাব থাকবো না তো কিসির কাম খত দিয়া। পুরানো বাঁশ পুরানো বেড়া দিলে খরচা কম হতো মিয়া ভাই। কেন পুরান বাঁশ দিয়া কেন? খরচার লাইগা ভাইবো না, খরচ তো দিছি আমি, কি দি নাই? মিয়া ভাই দিছেন, আপনি দিছেন। কুবেরের নতুন ঘর তো উঠল, কিন্তু মনে তার শান্তি নেই। গোপীর পায়ের ব্যথাও কমে না, ফোলাও কমে না। মেয়েটাকে নিয়ে মহা মুশকিলে পড়েছে সে। মালার মতো গোপীও কি শেষ পর্যন্ত খোঁড়া হয়ে যাবে? কি ব্যবস্থা করা দরকার কুবের বুঝেও উঠতে পারে না। হোসেন মিয়ার কথা মতো সদরের হাসপাতালে নিয়ে যাবে কিনা ভাবতে থাকে সে। সেও তো কম হাঙ্গামার ব্যাপার নয়। অতখানি পথ গোপীকে কেমন করেই বা নিয়ে যাবে সে? ব্যথায় সে বিছানাতে তো পাশই ফিরতে পারে না। অত নাড়াচাড়া কি সইতে পারবে? অথচ পায়ের যা অবস্থা গোপীর, শীঘ্রই কোনো ব্যবস্থা না করলেও নয়। ইতিমধ্যেই পুজো এসে পড়ল। চরডাঙ্গা থেকে আবার একদিন অধর এলো কুবেরের বাড়িতে, কিন্তু এবারও কপিলা তার সঙ্গে ফিরল না। কুবেরের এই বিপদে তাদের ছেড়ে যাবে না সে। কপিলা সত্যি প্রাণ দিয়ে সকলের সেবা করছিল। বড় কৃতজ্ঞ হয়ে উঠেছিল কুবের তার কাছে। বড় ভালো মেয়ে কপিলা। কেন যে ওর বোকা স্বামীটা ওকে ত্যাগ করেছে কে জানে। কেতুপুরে 4 দিন পুজোর ঢাক ঢোল বাজলো, উৎসব হলো। জেলেপাড়ার ছেলে বুড়ো দুবেলা ঠাকুর দেখল। কেউ কেউ তাড়ি গিলে খুব মাতলামি করল। শীতল একদিন একটা দেশি মদের বোতল সাবার করে রাসুকে ধরে আচ্ছা করে পিটিয়ে দিল। রাসুর উপর তার এত রাগ কেন কে জানে। লখার সঙ্গে কপিলা
একদিন সন্ধ্যের সময় ঠাকুর দেখতে গেল। কিছুক্ষণ পরে কুবেরও গুটি গুটি গিয়ে হাজির হলো সেখানে। গিয়ে দেখে শীতলের সঙ্গে হেসে হেসে কথা বলছে কপিলা। বাহ কপিলা, শাড়ি খান যেন নূতন, সন্দেহ হয় পরীর মতো লাগতাছে দেহি। পরি না পেতনি? ঠিক কইরা দেখেন দি শীতল বাবু। আরে হ্যাঁ, পরীরে পেতনি দেহুম এমন আহম্মক আমি না। বাবুদের কর্মচারী শীতল, পুজো বাবুদেরই, কিন্তু শীতলের ভাবখানা দেখে মনে হয় সেই যেন সর্বে সর্বা এখানে। ওর সঙ্গে হেসে হেসে এত কথা কিসের কপিলার? তারপর আবার শীতল প্রসাদ চেয়ে এনে কপিলার আঁচলে বেঁধে দেয়। কপিলা এক গাল হাসে। এত লোকের মধ্যে কপিলার এই নির্লজ্জ আচরণে রাগে কুবেরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কর্কশ কণ্ঠে সে বলে, লখা, চল বাড়ি যাই, চল চল। আরে মাঝি আইসো নাকি? খারাও মাঝি খারাও, আমি যামু, মারে পেন নাম কইরা লই। হে লখা, আইলি রে হারামজাদা পোলা, চল। বাবা মিঠাই খামু। চুপ মার, মিঠাই দাও না। এত ন লাগিছে তো, হ্যাঁ? চল কইছি, চল। কপিলা প্রণাম শেষ করতে করতে লখাকে সঙ্গে করে কুবের জোরে জোরে হাঁটতে আরম্ভ করল। একটু পথ গিয়েই গতি তার হয়ে এলো মন্থর। না, কপিলার জন্য ফিরে সে যাবে না, তবে আস্তে আস্তে হাঁটতে দোষ নেই। কপিলা এসে সঙ্গ নেয় তো নিক। অন্ধকার হয়ে গিয়েছে, কপিলাকে একা ফেলে যাওয়াটা ঠিক হবে। হয়তো শীতলকেই সে বাড়ি পৌঁছে দিতে বলবে। এতখানি অন্ধকার রাস্তা শীতলের সঙ্গে হেঁটে যাবে কপিলা? তার চেয়ে বিড়ি কেনার ছলে এখানে কুবেরের একটু দাঁড়ানো ভালো। বিড়ি কিনতে কিনতে কপিলা এসেও বলল। কুবের একটি কথাও বলল না। তিনজনে নীরবে চলতে লাগলো বাড়ির দিকে। কপিলা আর চোখে কুবেরের মুখের দিকে তাকায়। কিছু ঠাহর হয় না অন্ধকারে। চলতে চলতে দেখা হয় রাসুর সঙ্গে। যুগীকে নিয়ে সে ঠাকুর দেখতে যাচ্ছে। কপিলা যুগীকে বলে, বইন এক কাম করবা, আমাকে লখারে লইয়া যাও। কেন ঠাকুর দেখে নাই লখা? পোলা পান সাতনি মেটে দেখা, তোমার লখা বইরা তো হয় নাই মাঝি, এক নজর দেখা ফাল দিয়া বাড়িত ফিরব। যা রে লখা, যোগী মাসির লগে যা। বইন দেখো দেখো পোলারে, পোলা বড় বজাত। চল রে লখা। মতলবটা কি কপিলার? লখাকে সরিয়ে দিল কেন? কিছুই যেন বুঝতে পারে না কুবের। কপিলা নীরবে পথ চলে। কুবের মনে মনে রাগতে থাকে। শেষে পথের মধ্যে একটা তেঁতুল গাছের তলায়, যেখানে ঘোর অন্ধকার জমাট হয়ে চাপ বেঁধে রয়েছে, সেখানে হঠাৎ কুবের শক্ত করে কপিলার আঁচল চেপে ধরে বলে, শীতলের লগে অত কথা কিসে তোর? হ্যাঁ, কি করো মাঝি, কইলা পরবসে পেশাদ। পোলা পানে লাগান কইরো না মাঝি, সারো রাস্তার মধ্যে এটা কেমন ধরো কাণ্ড জোর লাগাও দিহি। পোলা পান, যা বাড়িতে যা। তুমি যাবা না? তাতে তোর কি? তুই যা না, ওই শীতলের লগে বাড়িতে যা। মনটা ভালো না মাঝি, সারবা না? মনটা কাতর বড়। মন কাতর কেন রে কপিলা? স্বামীরে মনে পড়ে মাঝি। তাই ক কপিলা, তাই ক। যে স্বামী দূর কইরা খেদাইয়া দিছে, তার লাগা মনটা পোড়ায় তোর। তা গেলেই তো পারো স্বামীর ঘর। তাই যামু। অন্ধকারের মধ্যে দিয়ে হনহন করে হাঁটতে আরম্ভ করে কপিলা। অবাক হয়ে দাঁড়িয়ে থাকে কুবের। কপিলাকে বুঝতে পারে না সে। আগাগোড়া সব তাহলে কি ফাঁকি ছিল তার? সবটা শুধুই ছল। এতক্ষণ রসিকতা করছিল কপিলা কুবেরের সঙ্গে। ভালো, কুবেরও রসিকতা জানে। কপিলার গালটা এবার সে টিপে দেয়। কিন্তু
কপিলা সেসবে ভ্রুক্ষেপ করে না, এগিয়ে যায়, ফিরেও তাকায় না আর তার দিকে। নিথর কুবেরের বুকের মধ্যে পদ্মা এবার পাড় ভাঙতে শুরু করে। কোথায় যাবে সে? কার কাছে যাবে? প্রাণপণে মালার মুখটা ভাবতে চেষ্টা করে কুবের, পারে না। পদ্মার চরের মতো অসময়ের বাতাস তার চোখ দুটো ঝাপসা করে দেয়। দূরে দুর্গাপুজোর ঢাক বাজে, কিন্তু কুবেরের কানে একটাই আওয়াজ এসে পৌঁছয়, ছলাৎ ছলাৎ। এই আওয়াজ পদ্মার না তার বুকের, সে কথা জানে না কুবের। তারপর কপিলা কি সত্যি তার স্বামীর কাছে ফিরে গেল? কুবেরের সংসারে আবার নতুন করে শূন্যতা দেখা দিল কি? হোসেন মিয়ার ঋণ কি করে মেটালো কুবের? অসংখ্য আলো আঁধারি সঙ্গে নিয়ে পদ্মার মতো তাদের জীবনও বয়ে চলে, কিন্তু কোন দিকে? সে কাহিনী শোনাবো আগামী শুক্রবার মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের দ্বিতীয় এবং শেষ পর্বে। শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পদ্মা নদীর মাঝির প্রথম পর্ব। আজকের প্রশ্ন, মালার বাপের বাড়ি কোন গ্রামে? গত সপ্তাহের একাদশী বৈরাগী গল্পের প্রশ্ন ছিল, গৌরীর কথা শুনে কোন সালের হিসেবের খাতা বার করলেন ঘোষাল মশাই? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন মামনি রায় চ্যাটার্জি, রাই, অর্পণ মণ্ডল, মুজাফফর বাসা, ঝুমা পাল, অর্পণা মাল, প্রদীপ সাঁতরা, দোলা ভট্টাচার্য, পরেশ সরকার ও সায়নী সাহা। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।